একটা ওয়েব পেজ ডিজাইন করার জন্য আমাদের তো প্রথম কাজ হচ্ছে এসটিএমএল সিএসএস দিয়ে আমাদের কি করতে হবে, এসটিএমএল দিয়ে স্ট্রাকচার বানাইতে হবে, সিএসএস দিয়ে ওটাকে ডিফারেন্ট হইতে বা কালারফুল হইতে বা বিউটিফুল হইতে রিপ্রেজেন্ট করতে হবে, এবং মিডিয়া কোয়েরি ইউজ করে এটাকে আমাদের রেসপন্সিভ ডিজাইন করতে হবে। তারপর অনেকগুলো কাজ করে আমরা একটা পেজ তৈরি করতে পারি। এখন এই কাজটা যদি আমরা ফাস্টার করতে চাই, আরো দ্রুত করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিছু অপশন আছে যে আমরা আরো ফাস্ট এই কাজগুলো করতে পারি। কিভাবে করব? তাহলে এসটিএমএল কিন্তু আমাকে লিখতেই হবে, এসটিএমএল লেখার কোনো বিকল্প নাই, কারণ এসটিএমএল না লিখলে তো আপনি আসলে বলতে পারবেন না যে আপনার ওয়েব পেজের কোথায় কি থাকবে। তার মানে এসটিএমএল কিন্তু মাস্ট। তাহলে আমরা এই যে দেখেন, আমরা তখন কোড লিখছিলাম, এই যে এসটিএমএল এ যে কোডগুলো বলতেছিলাম যে আমাদের বডির ভিতরে হেডার থাকবে, হেডারের ভিতরে লোগো থাকবে, ইউএল থাকবে, বাটন থাকবে, দেন সেকশনের ভিতরে আমাদের কি থাকবে, ছবি থাকবে, প্যারাগ্রাফ, এইগুলো কিন্তু বলতেই হবে। বাট এই সিএসএস যেগুলো আছে, সিএসএস দিয়ে কি করলাম যে ডিফারেন্ট স্টাইল গুলো বললাম। এখন এই সিএসএস গুলোকে আমরা আরো ইজিলি বা আরো শর্টকাট ওয়েতে এই সিএসএস গুলো লিখতে পারি। এই সিএসএস যদি আমরা শর্টকাট ওয়েতে লিখতে চাই, সেক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে আমাদের কিছু ফ্রেমওয়ার্ক আছে। ফ্রেমওয়ার্কের নাম কি শুনছেন আপনারা? ফ্রেমওয়ার্কের নাম, ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক। জি স্যার, জি 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 স্যার। সিএসএস ফ্রেমওয়ার্ক ব্যাপারটা হচ্ছে, ধরেন এই শীতের সময় আমরা অনেকে কি করি, পিঠা খাই, তাই না? ডিফারেন্ট টাইপ অফ পিঠা খাই। এখন আপনি যদি একটা পিঠা বানাইতে চান, ধরেন আপনি একটা পিঠা বানাবেন, এখন পিঠা বানাইতে হলে ধরেন আমাদের কি করতে হবে, পিঠার জন্য অনেক ধরনের কিন্তু মানে উপাদান লাগবে, তাই না? র মেটেরিয়ালস লাগবে। পিঠা বানানোর জন্য যতগুলো র মেটেরিয়াল লাগবে সবগুলো আমাকে প্রথমে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে। কিনে নিয়ে আসার পরে আমাকে ওই পিঠাটা বানাইতে হবে। এখন তো আমি যেহেতু এক্সপার্ট না, আমি যেহেতু বছরে হয়তো একবারই পিঠা বানাই খাবো, সারা জীবন তো আমি বানাই না, ধরেন সেক্ষেত্রে কি হবে, ওই পিঠার শেপটা কিন্তু সুন্দর হবে না। ধরেন আপনি সব আইটেমই কিনে নিয়ে আসছেন বাজার থেকে, বাট আপনি যেভাবে পিঠাটা বানাই চাচ্ছেন শেপটা সুন্দর হয় নাই, অথবা টেস্টটা ভালো হয় নাই। কেন হয় না? যেহেতু আপনি এক্সপার্ট না, আপনি তো এই পিঠা বানানোর কাছে এক্সপার্ট না, আপনি হয়তো শখের বশত আপনি এই জিনিসপত্র নিয়ে এসে বানানোর চেষ্টা করছেন। তাহলে আমরা এই যে ব্যাপারটা দেখেন, আমরা একটা এইচটিএমএল শিখলাম, সিএসএস শিখলাম, ওইটা ইউজ করে আমরা এরকম একটা ওয়েবসাইট বানালাম। বাট দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু দেখতে অত সুন্দর না। আমরা প্রফেশনালি যে ওয়েবসাইট গুলো দেখি, এর থেকে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট দেখি, অনেক মানে রিচ ডিজাইনের ওয়েবসাইট দেখি। তার মানে আমরা যখন ম্যানুয়ালি করব, তখন ব্যাপারটা কিন্তু অতটা প্রফেশনাল ওয়েতে আমরা করতে পারতেছি না, কারণ আমরা নতুন শুরু করছি কাজ করা। আমরা তো ধরেন মাত্র কয়েকটা ক্লাস করে এই পর্যন্ত আসলাম। বাট যারা অনেক আগে থেকে এই লাইনে কাজ করতেছে, তার মানে তারা অনেক বেটার ওয়েতে ডিজাইন করতে পারে, আমাদের থেকে অনেক কম সময় করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যারা এক্সপার্ট না, তারা কি করতে পারি, আমরা চাইলে কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। তাহলে ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা কিছু রেডিমেড ব্যাপার পাবো। ওই রেডিমেড ব্যাপারগুলো ইউজ করে আমরা কি করতে পারবো, ফার্স্ট একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবো, মানে ফার্স্ট একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তাহলে ওই যে পিঠা তৈরি করার জন্য ধরেন আমাদের বাজারে কিছু সাজ কিনতে পাওয়া যায়, তাই না? ডিফারেন্ট পিঠা বানানোর জন্য কিছু সাজ পাওয়া যায় না কিনতে, মাটির সাজ অথবা প্লাস্টিকে দিয়ে বানানো সাজ। তাহলে আপনি যেরকম যে সাজ গুলো বাজার থেকে কিনে নিয়ে আসেন, এবং ওইটার ভিতরে আপনি কি করলেন, ম্যাটেরিয়াল দিয়ে জাস্ট চাপ দিলেন, দেখা যাবে যে ওই স্টাইলে একটা পিঠা হয়ে গেছে। ফলে কি হচ্ছে, আপনার পিঠাও দেখতে কিন্তু প্রফেশনাল পিঠার মতোই মনে হচ্ছে। এটা দোকান দিয়ে কিনে খান, যেরকম দেখতে বিউটিফুল মনে হচ্ছে, আপনারটাও কিন্তু আপনি সাজ দিয়ে যখন বানাচ্ছেন তখন দেখতে ওই সেম স্টাইলই হচ্ছে। বাট আপনি যখন হাতে বানাচ্ছেন নিজে নিজে, কোনো রকম সাস ইউজ না করে বা কোনো রকম মেশিন ইউজ না করে, তখন কিন্তু দেখতে অত সুন্দর হচ্ছে না ব্যাপারটা, তাই কিনা? জি তাহলে স্যার। তাহলে কি হচ্ছে, আমরা যখন একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব, তখন ব্যাপারটা হচ্ছে আমরা খুব কম সময়ে একটা প্রফেশনাল লুকের ওয়েবসাইট তৈরি করতে পারবো। আবার ধরেন আপনি বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে, এখন বিরিয়ানি খাওয়ার জন্য আপনার কি করতে হবে, অনেকগুলা ব্যাপার। আপনি কি করলেন, যে বাজারে গেলেন, যে সব আইটেম কিনে নিয়ে আসলেন, বিরিয়ানি খাওয়ার জন্য যা যা লাগে, চাল থেকে শুরু করে মশলা, তেল, মিট সব নিয়ে আসছেন। নিয়ে এসে এখন যখন রান্না করতেছেন, দেখা যাবে যে বিরিয়ানির টেস্ট ওই যে দোকানে যে খান আপনি 100 বা 200 টাকা দিয়ে, যেই বিরিয়ানির প্লেটে পাওয়া যায়, ওই সেম জিনিস আমরা নিজেরা বানাইলাম, অনেকগুলো টাকা খরচ হয়েছে, কারণ আমাকে তো প্রত্যেকটা আইটেম কিনতে হয়েছে আলাদা করে। মিট কিনতেই দেখা আমার অনেক টাকা লাগছে, আমি তেল কিনলাম, মশলা কিনলাম, দেখা আমার 1000 টাকা খরচ করে যে বিরিয়ানিটা বানাইলাম, ওইটার টেস্টটা ওই দোকানের যে 200 টাকার বিরিয়ানি তার থেকে ভালো হয় নাই। হয়তো স্বাস্থ্যসম্মত হয়েছে, হয়তো মানে নিজে তৈরি করছেন, ওইটা ব্যাপার আছে, কিন্তু টেস্টের দিক থেকে দেখতেছেন যে না, ওইটার থেকে আমাদের বিরিয়ানিটার টেস্ট অতটা লাগতেছে না, কারণ ওদের ফ্লেভারের মতো আমার ফ্লেভার আসে না, বা বিভিন্ন কিছু আসে নাই। তাহলে যখন আমরা ম্যানুয়ালি কোনো একটা জিনিস করি, দেখা যাচ্ছে অনেক এফোর্ট লাগতেছে, অনেক সময় লাগতেছে এই জিনিসটা বানাইতে, অনেক কষ্ট করে টরে আমরা একটা কিছু বানাইলাম, বাট খেয়ে দেখো না, মজা পাচ্ছি না, অতটা প্রফেশনাল হইতে হয় নাই। বাট এই সেম জিনিসটাই আমি যদি কি করতাম, যে আমি হয়তো
কোন একটা দোকানে যে বা কোন একটা ওই যে আমরা অনলাইনে অর্ডার করতে পারি, অনলাইন থেকে একটা বিরিয়ানির প্যাকেট অর্ডার করলাম, বাসায় বসে খেয়ে ফেললাম, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ব্যাপারটা অনেক সিম্পল হচ্ছে, আপনাকে বাজারও করতে হচ্ছে না, কষ্ট করে রান্নাও করতে হচ্ছে না, জাস্ট আপনি অর্ডার করলেন, মানে অর্ডার করলে আপনার বাসায় দিয়ে যাচ্ছে, আপনি ওটাকে খাচ্ছেন। অথবা যদি আপনি আরেকটু বেটার চান, সেক্ষেত্রে কি করতে পারেন, বিরিয়ানির কিছু মশলা পাওয়া যায় কিনতে বাজারে, আপনি জাস্ট মশলা কিনে নিয়ে আসলেন, দেন মশলাগুলা দিয়ে দিয়ে একটা বিরিয়ানি বানাই ফেলেন, দেখা যাবে যে আপনি বানাইলে, নিজে থেকে বানাইলে যে টেস্ট হইতো, মশলা দিয়ে বানাইলে দেখেন আরেকটু টেস্ট হয়তো বেটার হয়েছে। তাহলে আপনার কষ্টটা কম হচ্ছে, যে কতটুকু মশলা দিবেন আপনি, কতটুকু আপনার মানে আপনার কতটুকু আদা দেওয়া লাগবে, কতটুকু রসুন দেওয়া লাগবে, কতটুকু হয়তো আপনি পেঁয়াজ দিবেন, এই জিনিসগুলো মাপ হয়তো আপনি বুঝতেছেন না, বাট মশলা যদি আপনি কিনে নিয়ে আসেন, ওইখানে বলা থাকে যে কোন কোন আইটেম কতটুকু দিতে হবে, জাস্ট ওই রেসিপি ফলো করে 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 আপনি বানাই ফেললেন। তাহলে এই ফ্রেমওয়ার্ক গুলো আপনাকে কি করতেছে, আপনার কাজটাকে হেল্প করতেছে বা ইজি করার জন্য আমাদের ইউজ হচ্ছে। এখন এরকম ফ্রেমওয়ার্ক আসলে অনেকগুলো আছে আমাদের সিএসএস এর জন্য। এর মধ্যে একটা মোস্ট মানে ইউজ ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক। তাহলে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের নাম হয়তো অনেকেই শুনছেন যারা কাজ করেন, যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা কি করতে পারি, এরকম মানে সিএসএস এর যেই কোড গুলো আমরা লিখতাম, এইগুলোকে বলে র সিএসএস। আমরা যে সিএসএস ইউজ করে এই যে ওয়েব পেজটা তৈরি করলাম, এই সিএসএস কে আমরা বলি র সিএসএস। র সিএসএস কেন, যে আমরা আসলে প্রত্যেকটা প্রপার্টি নিজে নিজে লিখছি, যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, টেক্সটের কালার কি হবে, মার্জিন কতটুকু হবে, প্যাডিং কতটুকু হবে, আমাদের লেখার সাইজ কতটুকু হবে, কোন স্টাইলে হবে, সবকিছু কিন্তু আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা কোড করছি আলাদা করে, কোনো কিছু আমরা কিন্তু কোথাও থেকে কপি পেস্ট করে নেই নেই। তাহলে এটাকে বলে র সিএসএস, মানে নিজে নিজে বানাইছি আমরা, জাস্ট সিএসএস এর প্রপার্টি গুলো জানছি যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, দেন ওইটা জেনে আমরা নিজে 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 ওই অ্যাপ্লাই করে করে এটা তৈরি করছি। এখন আমরা যদি এটা না করে কি করতাম, ওই যে বুটস্ট্র্যাপের কথা বললাম, যেখানে আসলে রেডিমেড কিছু বানানো দেওয়া আছে, আমরা জাস্ট ওটা এনে কি করলাম, আমাদের ডিজাইনের ভিতরে ইউজ করলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই স্টাইলটা আমার ডিজাইন পেয়ে যাবে, ফলে ডিজাইনটা অটোমেটিক দেখা যাবে যে মানে আরো ফাস্ট আমাদের ডেভেলপ হবে। তাহলে এই বুটস্ট্র্যাপের মতো আরো কিছু ব্যাপার আছে। আমি যদি একটু এখানে আমাদের সার্চ করি যে সিএসএস ফ্রেমওয়ার্ক বলে সার্চ করি, সিএসএস ফ্রেমওয়ার্কে দেখেন এখানে অনেকগুলা ফ্রেমওয়ার্কের নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছি সিএসএস ফ্রেমওয়ার্কে বুটস্ট্র্যাপ নাম দেওয়া আছে, দেন বুলমা নামে একটা ফ্রেমওয়ার্ক কথা বলা আছে, টেইলউইন সিএসএস বলা আছে, ফাউন্ডেশন বলা আছে, তার মানে অনেকগুলা সিএসএস ফ্রেমওয়ার্ক আছে। এই ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করে আমরা আমাদের কাজগুলোকে আরো ফাস্টার করতে পারি। তাহলে আমরা আজকে একটা ফ্রেমওয়ার্ক দেখবো, যে ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা আমাদের ডিজাইন এক্সপিরিয়েন্সটাকে আরো বেটার করতে পারি। তাহলে আমরা যে ফ্রেমওয়ার্কটা নিয়ে আজকে কথা বলবো, সেটার নাম হচ্ছে টেইলউইন সিএসএস। এই ফ্রেমওয়ার্কটা দেখবো। বুটস্ট্র্যাপ হয়তো আমরা অনেকেই দেখছি, বুটস্ট্র্যাপ এবং টেইলউইন এর ভিতরে বেসিক কিছুটা ডিফারেন্স আছে। আমরা টেইলউইন সিএসএস যেটা আছে, এই ফ্রেমওয়ার্কটা দেখবো যে কিভাবে এই ফ্রেমওয়ার্ক ইউজ করে আমাদের সিএসএস এর এক্সপিরিয়েন্সটাকে আমরা ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। কারো কি এক্সপিরিয়েন্স আছে টেইলউইন সিএসএস ইউজ করার? স্যার হালকা আছে, ডিপলি করিনি স্যার। আমার নাই স্যার। আচ্ছা, তাহলে টেইলউইন সিএসএস ইউজ করে কিভাবে আমাদের আসলে সিএসএস প্রপার্টি গুলো ইউজ করা যায়, এটা আমরা দেখব। তাহলে আমরা টেইলউইন যদি ইউজ করতে চাই, তাহলে টেইলউইনে জাস্ট আমরা ক্লিক করলাম। এখন টেইলউইনের একটা ওয়েবসাইট আছে, আমি যদি এখানে জাস্ট টেইলউইন সিএসএস এই কথাটা লিখেও সার্চ করি গুগলে, তাহলে আমরা দেখবো যে ওদের যেই ওয়েবসাইটটা, ওটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা দেখবো। যে ওদের অফিসিয়াল ওয়েবসাইট কোনটা, এটা স্যার অফিসিয়াল ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে। আসার পরে এখানে আমরা যদি দেখি এখানে কি আছে, কি কি অপশন আছে, অনেকগুলা জিনিস এখানে বলা আছে। কম্পোনেন্ট, টেমপ্লেট, কম্পোনেন্টে ক্লিক করে দেখি কি বলা আছে। কিছু মানে ডিজাইন তৈরি করে দেওয়া আছে, কিছু হিরো সেকশন, দেন হচ্ছে আমাদের ফিচার সেকশন, ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট এখানে বানায় দেওয়া আছে। দেন আমরা টেমপ্লেটে ক্লিক করলে ডিফারেন্ট হয়তো কিছু টেমপ্লেটও দেখতে পাবো, কিছু ডিজাইন টেমপ্লেট দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই চাচ্ছি যে এটা আমরা ইউজ করবো কিভাবে, আসলে আমি যদি এই ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করতে চাই, ইউজ করবো কিভাবে। টেইলউইন সিএসএস সিডিএন। সিডিএন ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটাকে বলে। যে আমরা অনেক সময় কি করি, যে আমি যদি কোনো একটা মানে সিএসএস ইউজ করতে চাই, তাহলে একটা হচ্ছে যে আমাকে নিজে থেকে কি করতে হবে, সিএসএসটা লিখতে হবে, একটা উপায়। দ্বিতীয় হচ্ছে অন্য কেউ লেখছে, ওইটা এনে আমার ডকুমেন্টের ভিতরে প্রথমে রাখতে হবে, রেখে দেন ওইটা ওখান থেকে আমাকে ইউজ করতে হবে। ধরেন আমরা চিন্তা করেন
আমরা মাঝে মধ্যেই যখন কোনো ছবি ইউজ করি কোন একটা ওয়েবসাইটে, দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমার কম্পিউটার আগে ছবিটাকে সেভ করতে পারি, দেন ছবিটাকে আমরা সোর্সে বলতে পারি যে ছবির সোর্স হচ্ছে এটা, আমার কম্পিউটারের এই ড্রাইভের ভিতরে ছবিটা আছে। আরেকটা কি হতে পারে, আমরা ইন্টারনেট থেকে কোনো একটা লিঙ্ক কপি করে নিয়ে আসি, দেন ওই লিঙ্কটাকে আমাদের ইমেজের সোর্সে বলে দেই। ফলে কি হয়, আমার যখন ছবিটা লোড হয় তখন কিন্তু ইন্টারনেট থেকে ওই পার্টিকুলার ছবিটাকে সে ওই লিঙ্ক থেকে আমাকে দেখায়। তাহলে সিডিএন ব্যাপারটা এরকম যে আমাকে সিএসএস এর কোড গুলো আমি আমার কম্পিউটারে জমা করে রাখবো না, বা আমার প্রজেক্টের সাথে আমি সিএসএস এর কোড গুলো রাখবো না। সিএসএস এর কোড গুলো অন্য একটা সার্ভারে রাখা আছে, জাস্ট ওর লিঙ্কটা এনে আমার প্রজেক্টের সাথে আমি অ্যাড করে দিব। দেন যখনই আমি আমার প্রজেক্টটাকে রান করব তখন ওই কি করবে, ওই লিঙ্কের মাধ্যমে সে কোড গুলো নিয়ে এসে আমাকে দেখাবে। তাহলে এই ব্যাপারটাকে বলা হয় যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডিএন। এখন যদি সিডিএন ইউজ করে আমরা এই টেইলউইন্ড সিএসএস ইউজ করতে চাই, এখন শুধুমাত্র যে সিডিএন ইউজ করা যায় ব্যাপারটা এরকম না। আমরা কি করতে পারি, লোকাল কম্পিউটারেও আমরা এটাকে ইনস্টল করে দেন কাজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাকে ওই যে এখানে বলা আছে টেইলউইন্ড সিএলআই, মানে কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করে আমরা প্রথমে টেইলউইন্ডটাকে আমার কম্পিউটারে ইনস্টল করব, দেন আমি ইউজ করব। তাহলে যেহেতু আমরা ফার্স্ট দেখতেছি আজকে, ইনস্টলেশন প্রসেসটা আমরা আজকে আপনাদের দেখাবো না। আপনাদেরকে যারা নতুন আছেন মনে হতে পারে একটু ডিফিকাল্ট, যেহেতু এখানে আমাকে কিছু কমান্ড লিখে জাস্ট ওই টেইলউইন্ডটাকে আমাদের অ্যাড করতে হয় প্রজেক্টে। তাহলে আমরা প্রথম দেখা হিসেবে আমরা দেখবো যে সিডিএন ইউজ করে কিভাবে আসলে এটাকে আমাদের প্রজেক্টে ইউজ করা যায়। সিডিএন ইউজ করার ব্যাপারটা খুব সিম্পল। আমি যদি সিডিএন এই যে এখানে যাই প্লে সিডিএন অপশনে, এখন দেখেন এইখানে আমাদের কিছু স্যাম্পল কোড দেখতে পাচ্ছেন। এটা আপনাদের পরিচিত কোড, যেহেতু আমরা এচটিএমএল এই ধরনের কোড দেখছি প্রথমেই। এখানে একটা জাস্ট এই যে একটা লাইন দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে লাইন দেখতে পাচ্ছেন, দেখেন এই লাইনটা এখানে দেওয়া আছে স্ক্রিপ্ট এসআরসি মানে সোর্স, দেন এই যে একটা এইচটিটিপিএস, দেন unpkg.com, দেন টেইলউইন্ড সিএসএস, এই যে ব্যাপারটা আছে এই জিনিসটাকে কি করতে হবে, আমাকে এখান থেকে কপি করে নিতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের সিডিএন এর লিঙ্ক। তাহলে সিডিএন এর লিঙ্কটা যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, তাহলে আমরা সিডিএন এর লিঙ্কটা কি করবো, যে স্ক্রিপ্ট যে ট্যাগটা আছে আমি এই সিম্পলি এই ট্যাগটাকে ধরলাম, স্ক্রিপ্ট ট্যাগটাকে ধরে এটাকে আমরা কপি করে নিব। তাহলে কপি করে নেওয়ার আগে আমরা আমাদের আসলে নিয়ে কোথায় রাখবো সেই ব্যাপারটা রেডি করে আসি। ধরেন আমরা আবার আমাদের কোডে ব্যাক করলাম, তাহলে আমরা এখানে আসলে কি দেখতেছি, আমরা এখানে নতুন যেহেতু কাজ করব, পুরাতন কাজে আমরা যাব না, নতুন একটা কাজ করব। সেক্ষেত্রে আমরা ধরেন এখানে প্রথমে একটা ফোল্ডারে ক্লিক করলাম, ফোল্ডারে ক্লিক করে আমরা আসলে এখানে দেখব জাস্ট আমাদের ক্লাস 9 যেহেতু আজকে আমাদের, তাহলে আমরা এখানে নাম দিলাম, ফোল্ডারের নাম হচ্ছে ক্লাস 9। ক্লাস 9 ফোল্ডারের ভিতরে আমরা আসলে আজকের ব্যাপারগুলো রাখবো। তাহলে ক্লাস 9 ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে এটার ভিতরে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। তাহলে ফাইলের নাম দিলাম ধরেন index.html, যেহেতু আমরা নতুন থেকে করতেছি। তাহলে ক্লাস 9 এর ভিতরে index.html নামে নতুন একটা ফাইল আমরা নিলাম। এখন index.html ফাইলে আমরা প্রথমেই জানি যে আমাদের একটা এক্সক্লেমেশন সাইন ইউজ করে যদি আমরা এন্টার দিই তাহলে অটোমেটিক আমাদের বেসিক কোডটা চলে আসে। এইখানে আমরা কি করব, ওই যে সিডিএন থেকে যে লিঙ্কটা নিয়ে আসবো এটা এখানে রাখবো। তাহলে আমরা আবার চলে যাই যেখান থেকে আমরা লিঙ্কটা নিয়ে আসবো। তাহলে এই যে জাস্ট স্ক্রিপ্টের লাইনটাকে আমরা কপি করলাম, কপি করে এনে আমাদের এই যে এখানে হেড যেটা আছে, হেড ট্যাগ যেখানে শেষ হয়েছে তার ঠিক আগেই এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। জাস্ট এই লাইনটাকে আমরা কপি করে নিয়ে আসছি, আর কিছু না। এর আগে যখন আমরা সিএসএস ইউজ করছি তখন আমরা ম্যানুয়ালি কি করতাম, সিএসএসটাকে আমরা এখানে বানাইতাম সিএসএস নামে একটা ফাইল, দেন এটাকে এখানে লিঙ্ক করে দিতাম। বাট যেহেতু আমরা আজকে সিডিএন থেকে নিয়ে আসছি, দেখেন এই ট্যাগটা আমরা এখানে কপি করে নিয়ে এসে বসাই দিলাম, এটুকুই করলাম। এরপর এটাকে সেভ করে দিলাম। এখন দেখি এটা করার ফলে কি আমাদের আসলে কোনো চেঞ্জ আসছে কিনা, বা আমাদের ব্যাপারগুলো কি আমরা আসলে কোনো বেনিফিট হয়েছে কিনা, মানে আসছে কিনা আমরা একটু দেখি। তাহলে বেনিফিট দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের তো আসলে ভিতরে বডিতে কিছু লিখতে হবে, কারণ আমাদের তো ওয়েব পেজের কন্টেইনে কিছু নাই লেখা, বডিটা তো ফাঁকা পুরা। তাহলে আমরা বডির ভিতরে একটা ট্যাগ নিচ্ছি, ধরেন h1 নামে একটা ট্যাগ নিচ্ছি, এবং h1 ট্যাগের ভিতরে আমরা বললাম যে আমরা হয়তো টেস্ট লিখলাম, যেহেতু আমরা টেস্ট করতে যাচ্ছি যে আমাদের ব্যাপারটা কাজ করে কিনা। জাস্ট আমি h1 ট্যাগের ভিতরে টেস্ট কথাটা লিখলাম, লিখে এটাকে আমি এখন দেখতে চাই। তাহলে দেখার জন্য দেখেন এখানে আমাদের এই যে একটা অপশন আছে আমার স্ক্রিনের, যদি একটু বড় করে দেখাই, স্ক্রিনের এই যে একদম ডান পাশের কোনায় এটার নাম হচ্ছে প্রিভিউ বাটন। তাহলে এর আগে আমি যদি আবার আপনাদের এখান থেকে দেখাই যে এর আগে আমরা কি করতাম,
আমাদের এখানে যে এক্সটেনশন অপশন ছিল, যে আমাদের আসলে ভিএস কোডে আমরা কিছু এক্সটেনশন ইউজ করতে পারি। এক্সটেনশন গুলো ইউজ করলে কি হয় যে আমাদের ভিএস কোডে কাজ করাটা অনেক ফাস্টার হয়। তাহলে এর মধ্যে একটা এক্সটেনশন আপনাদের সাথে শেয়ার করছিলাম, নাম ছিল হচ্ছে আমাদের লাইভ সার্ভার। মনে আছে আপনাদের লাইভ সার্ভারের কথা? লাইভ সার্ভার নামে একটা ব্যাপার ছিল, মনে আছে কিনা কারো? যে আমরা এখানে কোড লেখার পরে যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করতাম, সেক্ষেত্রে ওটা লাইভ সার্ভারে রান জি করতো, স্যার। ফলে আমাদের মানে ওইখান থেকে আমরা আউটপুটটা দেখতে পারতাম। আরেকটা ছিল যে আমরা সিম্পল ব্রাউজারে এখানে দেখতাম পাশাপাশি আউটপুটটা। লাইভ সার্ভারের মতোই আরেকটা এক্সটেনশন হচ্ছে লাইভ প্রিভিউ। মানে এই এই নতুন এক্সটেনশনটা একটু আমরা পরিচিত হয়ে নেই। লাইভ প্রিভিউ নামে আরেকটা এক্সটেনশন আছে মাইক্রোসফট কোম্পানির। এই লাইভ প্রিভিউ এক্সটেনশন যদি কেউ আপনারা ইনস্টল করে নেন, জাস্ট এখানে আপনি যদি জাস্ট এক্সটেনশনে প্রথমে আসবেন, এক্সটেনশনে আসার পরে এখানে যদি আমরা জাস্ট লিখি লাইভ প্রিভিউ লিখে সার্চ করি, তাহলে এই লাইভ প্রিভিউ এই এক্সটেনশনটা পাওয়া যাবে। এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি শুধুমাত্র। ইনস্টল করে নিলে ব্যাপারটা কি হবে, আমরা লাইভ সার্ভার দিয়ে যেমন দেখতে পাই, লাইভ প্রিভিউ দিয়ে আর একটু বেটার ওয়েতে আমরা দেখতে পাই। ব্যাপারটা কিরকম, তাহলে আমি একটু দেখাই এখানে। তাহলে লাইভ প্রিভিউ যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, আমি জাস্ট এখানে জাস্ট কোড লিখলাম। কোড লেখার পরে কি করব, আমি এই দেখেন এখানে আমার এই যে কোণে একটা বাটন দেওয়া আছে, লাইভ প্রিভিউ ইনস্টল করার পরে আপনি এই বাটনটা পাবেন, এই কোণের বাটনটা। তাহলে আমি যদি এখন এই বাটনে প্রেস করি, প্রেস করলে দেখেন আমার এই সরাসরি এই পাশে প্রিভিউটা দেখা আছে। তাহলে আমাকে কিন্তু আর ওই যে সিম্পল ব্রাউজার ইউজ করা এত কিছু করতে হচ্ছে না, সরাসরি আমি জাস্ট কোড লিখলাম। কোড লিখে যখনই আমি লাইভ প্রিভিউতে প্রেস করতেছি, আমার সাথে সাথে এখানে প্রিভিউটা চলে আসতেছে। তাহলে আমাদের ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে। আমাদের আগে আগে আমাদের লাইভ সার্ভার দিয়ে রান করে ওইখান থেকে ইউআরএলটা কপি করে নিয়ে এসে আমরা আবার সিম্পল ব্রাউজার এখানে রাখতাম, অনেকগুলো কাজ করতে হতো না। তাহলে ওই কাজটাকে আমরা সেভ করার জন্য যে লাইভ প্রিভিউটা ইনস্টল করে নেই, সেক্ষেত্রে আমি জাস্ট কোড লিখবেন। কোড লিখে যখনই লাইভ প্রিভিউতে প্রেস করবেন, তখন কোডটা এখানে চলে আসবে। এখন আপনি যদি মনে করেন যে না ব্রাউজারে দেখবেন, সেক্ষেত্রে খুব সিম্পল, যেখানে থ্রি ডট একটা বাটন দেওয়া আছে, এই যে এখানে সামনে থ্রি ডট বাটনে ক্লিক করলে এই যে শো, না এখানে থ্রি ডটে যাবো না, আমরা জাস্ট এই যে নিচে যে লাইনগুলো আছে এখানে যাবো। এখানে যে দেখবেন ওপেন ইন ব্রাউজার নামে একটা অপশন আছে, ওপেন ইন ব্রাউজার। তাহলে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করলে আপনাকে যে আপনার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার, এখানেও কিন্তু আউটপুট দেখাবে, এই যেখানে টেস্ট কথাটা দেখাচ্ছে। তাহলে আমরা চাইলে আমাদের ব্রাউজারেও দেখতে পারবো এখান থেকে, জাস্ট এই যেখানে ক্লিক করে ব্রাউজার, ওপেন ইন ব্রাউজার, অথবা যদি আমরা সরাসরি এই লাইভ প্রিভিউ দেখতে চাই, তাহলে এই বাটনে ক্লিক করলেই হবে। এখন লাইভ প্রিভিউ দেখার আরেকটা সুবিধা হচ্ছে, আমি যখন এখানে টেস্ট লেখার পরে যে টেক্সট লিখে আমি দেখলাম যে সিএসএস, দেখেন যখনই আমি এখানে লিখতেছি, এই লেখার সাথে সাথে এইখানে কিন্তু লেখাটা আপডেট হচ্ছে। যে আমি যা লিখছি দেখেন আমার উইন্ডোতে কিন্তু সেই আপডেটে দেখা যাচ্ছে, আমি কিন্তু সেভ করতেছি না। তাহলে এখন সেভ করা ছাড়াই কিন্তু আমরা আপডেটটা দেখতে পাচ্ছি। এখানে যাই লিখতেছেন সাথে সাথে এখানে কিন্তু রিফ্লেক্ট করতেছে, এই যে রিফ্লেক্ট করতেছে। আগে কিন্তু আমাকে সেভ করতে হতো, যখন আমরা লাইভ সার্ভার দিয়ে দেখতাম যে আমি এখানে কিছু লেখার পর আগে সেভ করতাম, সেভ করার ফলে এটা এখানে দেখা যেত আউটপুটটা। বাট এখন প্রিভিউ যেহেতু দেখতেছি, অটোমেটিক কিন্তু সে লেখার সাথে সাথেই সেটা এখানে দেখাচ্ছে। তাহলে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে আপনার জিনিসটা, যে আমরা সাথে সাথেই দেখতে পাবো যা কাজ করতেছি, সাথে সাথে দেখতে পাবো যে প্রিভিউতে কি আসতেছে। তাহলে আপাতত আমরা টেস্ট ছিল টেস্টই রাখি, টেস্ট সিএসএস পর্যন্ত রাখি, বাকিগুলা ফেলে দেই। তাহলে এই টেস্ট সিএসএস লেখার পরে এখন আমি জাস্ট দেখতে চাই যে আসলে আমাদের যে টেইলউইন্ড সিএসএস এর একটা সিডিএন আমরা ইউজ করলাম, এটা ইউজ করে আমাদের আসলে কোনো বেনিফিট হয়েছে কিনা এটা আমরা আসলে চেক করতে চাচ্ছি। ব্যাপারটা এরকম। তার আগে আমি এটা একটু জাস্ট একটা অপশন ছিল আমাদের, বলছিলাম যে এখানে একটা অপশন ছিল আমাদের, সেটার নাম ছিল ভিউ থেকে ওয়ার্ড র্যাপ। এটা করলে কি হয় যে কোডগুলো সব আমাদের নিচে নিচে চলে আসে, ফলে আমরা আসলে দেখতে পাই যে কোথায় কি লেখা আছে। আর ওয়ার্ড র্যাপ না করা থাকলে কিছুটা কোড হয়তো আমাদের এটার ভিতরে ঢুকে যায়। তাহলে আমরা ওয়ার্ড র্যাপ করে নিলাম। এখন নর্মালি যখন আমরা সিএসএস দিয়ে কোড লিখতাম, তখন আমরা বলছিলাম যে আমাকে স্টাইল ট্যাগ ইউজ করে সেটা লিখতে হয় হেডের ভিতরে, অথবা সিএসএস আলাদা একটা ফাইল তৈরি করে সেটাকে আমাদের এখানে লিঙ্ক করাই নিয়ে কাজ করতে হয়। বাট এই টেইলউইন্ড সিএসএস টা কিভাবে কাজ করে, জাস্ট আমি এখানে এইচ1 এর সাথে আমি জাস্ট স্পেস দিলাম, এরপর লিখলাম ক্লাস। আমরা তো ক্লাস ইউজ করে দেখছি তাই না, নর্মাল সিএসএস এ ক্লাস ইউজ করার কথা মনে আছে, ক্লাস আইডি এগুলোর কথা। তাহলে ক্লাস ছিল কি, যে কোনো একটা এইচটিএমএল এলিমেন্টকে ধরার জন্য আমরা তাকে ট্যাগ দিয়ে ধরতে পারি, তার একটা ক্লাস দিয়ে তাকে ধরতে পারি, তার একটা আইডি তাকে ধরতে পারি। তার মানে ডিফারেন্ট ওয়েতে একটা এইচটিএমএল এলিমেন্টকে আমরা
ধরে এটাকে স্টাইল করতে পারি, তাহলে এরকম একটা অপশন ছিল ক্লাস ইউজ করা। তাহলে আমি h1 এর সাথে একটা ক্লাস অ্যাড করবো। তার মানে এই ক্লাসগুলো আমরা কিন্তু বানাই নাই আগে। HTML যখন আমরা করতাম তখন কি করতাম, যে ক্লাসটা আমরা আগে বানাইতাম, যেমন কিছুক্ষণ আগে যখন আমাদের ওই যে প্রজেক্টটা দেখলাম, যে আমরা একটা ক্লাস আগে তৈরি করতাম, পরে ওটাকে আমরা ইউজ করতে পারতাম। বাট এখন কিন্তু আমি কোনো ক্লাস তৈরি করি নাই, সরাসরি আমি কি করবো, ক্লাসটাকে এখানে ইউজ করবো, লিখবো। তাহলে কি লিখবো, ধরেন আমি যেখানে লিখলাম বিজি, তাহলে বিজি লেখার পরে আমি একটা হাইপেন দিলাম, এরপরে একটা কালারের নাম লিখলাম, ধরেন আমি কি কালারে চাই, ধরলাম আমি লিখলাম রেড কালার, তাহলে আমি লিখলাম রেড, বিজি হাইপেন রেড। এরপরে আবার একটা হাইপেন দিয়ে, এখন রেডটা কতটা রেড, এটা কি মানে ডিপ রেড নাকি লাইট রেড নাকি ডিপার রেড, মানে কত রেড, এখন রেডের একটা নাম্বার আছে। এটা ধরেন আমি যদি বলি 400, এটা বলার সাথে সাথে দেখেন ওই যে আমাদের টেস্ট সিএসএস কথা লেখা ছিল, এই লেখাটার পিছনে একটা কালার চলে আসছে না, দেখা যাচ্ছে কি? টেস্ট সিএসএস এই লেখার পিছনে কি কালার আসছে কোনো, দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। তার মানে আমি লিখলাম কি, দেখেন একটা ক্লাস লিখলাম h1 এর সাথে, এই ক্লাসটা কিন্তু আমরা বানাই নাই, এই ক্লাসটা আগে থেকেই এই যে টেইলউইন সিএসএস এর ভিতরে লেখাই আছে। তার মানে আমার ব্যাপারটা কি হলো, যে আমরা ওই যে পিঠার সাজের মতো করে আমি জাস্ট ওখানে বলা আছে, আমি ওইটা ইউজ করলাম, ইউজ করার সাথে সাথে এটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমাকে এখানে কোড কিছুই লেখা লাগে না। বাট এটা যে আমি নিজে নিজে করতাম, তাহলে আমাকে লিখতে হতো কি ব্যাকগ্রাউন্ড কালার, দেন রেড, এরপরে রেডের স্টাইল কিরকম সেগুলো বলতে হইতো। বাট আমরা কিন্তু কোনো কিছুই বলি নাই, জাস্ট এই ক্লাসটা আগে থেকেই তৈরি করা আছে, ওই ক্লাসটা আমি লিখে দিলাম, ফলে এই ক্লাসের যেই প্রপার্টি এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এইটা সে পাচ্ছে কিভাবে, এই যে সিডিএন এর মাধ্যমে সে কি করতেছে, এইটাকে অ্যাক্সেস করতে পারতেছে, যে এই ক্লাসটাকে আমি কল করছি, সে ওই সিডিএন এর থ্রু তো এটা আমাকে এখানে অ্যাপ্লাই করছে। তাহলে খুব সিম্পল ব্যাপারটা, যে আমাকে কিন্তু এখানে আর নিজে নিজে কিছুই লিখতে হচ্ছে না, কোনো সিএসএস কোড লেখা লাগবে না, আমি জাস্ট ক্লাসটা দিয়ে দিব, ওই ক্লাসের রেসপেক্টে আমাকে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন দেখেন আমার যদি রেডে 400 না লিখে আমি যদি লিখতাম এখানে 700, দেখেন 700 লিখলে দেখবেন রেড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। রেডের এখন ব্যাপারটা কি, দেখেন রেডের চেঞ্জ হয়েছে না, অনেক ডিপ রেড হয়েছে না একটু। আমি যদি এখানে লিখি 900, তাহলে দেখবেন কালারটা আরো চেঞ্জ হয়েছে। তার মানে কি হচ্ছে, এই যে কালারটা দেখেন এরকম হয়ে গেছে। এখন এখন এটা রেড না, এটা নর্মালি কি হয়ে গেছে, কি কালার এটা বলতে পারি আমরা, এটা অলমোস্ট আমাদের রেড এবং ব্রাউনের মিক্স টাইপের হয়ে গেছে একটা। তাহলে এই যে কালারের ব্যাপারটা হচ্ছে মিনিমাম আমরা 50 দিতে পারবো, 50 হচ্ছে মিনিমাম জিনিস। 50 বলে দেখেন একটা কালার আসছে, বাট অনেক হালকা, একদম হালকা একটা কালার আসছে পিছনে, যদিও এটা খুব মানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমার এখানে দেখা যাচ্ছে অনেক হালকা একটা কালারের এখানে শেড আসছে পিছনে। তাহলে 50 দিতে পারেন আপনি, চাইলে এটাকে 100 দিতে পারেন, আর একটু ডিপ আসছে এখন, চাইলে 200 দিতে পারেন, সর্বোচ্চ দেওয়া যাবে 900 পর্যন্ত। তার মানে একটা কালারের মানে আমাদের যে টেলউইন সিএসএস ও কি করছে, প্রত্যেকটা কালারের কিছু মানে কোড দিছে, যে 50 দিলে হালকা, 50 পরে 100 দিতে পারেন, 200, 300, 400, 500, 600, 700, 800, 900 পর্যন্ত দিতে পারেন সর্বোচ্চ। তাহলে দিলে কি হবে, কালারটা ডিফারেন্ট 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 ডিপ হইতে দেখাবে। এখন আমি যদি রেড না চাই, আমি যদি এখানে বলতাম যে কালারটা চাই গ্রিন, তাহলে কালার চাই, তাহলে বিজি হাইপেন গ্রিন, হাইপেন দিয়ে এখন বলতে হবে যে এটা কতটুকু। যদি বলি যে 600, তাহলে 600-র জন্য দেখেন এরকম গ্রিন আসছে। 600 না বলে আপনি যদি বলেন 400, তাহলে দেখবেন 400-র জন্য একটু লাইট গ্রিন আসছে। তো ব্যাপারটা এতটুকুই, জাস্ট আমাকে ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য প্রথমে লিখতে হবে বিজি হাইপেন দিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে, হাইপেন দিয়ে ওই কালারটার মানে বলতে পারেন যে আপনার কালারটা আসলে কতটুকু ডিপ বা কতটুকু লাইট হবে সেটা বলতেছেন এখানে। এইভাবে করে একটা প্রপার্টি আমরা ইউজ করলেই অটোমেটিক এটা অ্যাপ্লাই হচ্ছে। এখন আমি যদি চাই যে আমার যে লেখার কালারটা আছে, যে টেক্সট সিএসএস, এই লেখার কালারটা আমি বদলাইতে চাই, তো লেখার কালার বদলানোর জন্য আমাকে এখানে লিখতে হবে টেক্সট। যেহেতু লেখাকে আমরা টেক্সট বলি, টেক্সট, তাহলে দেখেন ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু আমাদের মানে বুটস্ট্র্যাপের থেকে এটার বেনিফিট হচ্ছে আমরা কিন্তু জাস্ট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিসকে ধরে 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 আমি কি করতে পারি, আমার মনের মতো করে ডিজাইন করতে পারি, যে আমি ব্যাকগ্রাউন্ডটা কিরকম চাই, লেখাটা কিরকম চাই, সবগুলোকে মানে প্রত্যেকটা এলিমেন্টকে ধরে 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 আমরা ডিজাইন দিচ্ছি। তাহলে এই কনসেপ্টটাকে বলে ইউটিলিটি ফার্স্ট ডিজাইন। তার মানে আমাদের টেলউইন সিএসএস ইউটিলিটি ফার্স্ট ডিজাইনটাকে সাপোর্ট করে। আর বুটস্ট্র্যাপ যেটা আমরা ইউজ করি বা করবো হয়তো অনেক সময় দেখাবো, বুটস্ট্র্যাপে আমরা আসলে কম্পোনেন্ট বেস ডিজাইন ইউজ করি। কম্পোনেন্ট মানে হচ্ছে বুটস্ট্র্যাপ কি করছে, কিছু ক্লাস বানায় রাখছে,
ধরেন একটা ক্লাসের নাম হচ্ছে কার্ট ক্লাস। এই কার্ট ক্লাস যদি আমরা ইউজ করি, তাহলে কার্ট ক্লাসের ভিতরে অনেকগুলা সিএসএস প্রপার্টি ও লিখে রাখছে। যখনই আমি কোন একটা এলিমেন্টের সাথে কার্ট ক্লাসটা ইউজ করবো, তখন ওই সবগুলা প্রপার্টি আমার ওই এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। তার মানে আমি শুধুমাত্র কার্ট কথাটা লিখবো, কার্ট লিখলে অনেকগুলা সিএসএস প্রপার্টি অটোমেটিক ওটার ভিতরে অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে এটাকে বলে কম্পোনেন্ট, মানে একটা কম্পোনেন্ট জিনিসটাকে কার্ট ক্লাসটাকে ইউজ করার সাথে সাথে কার্ট ক্লাসের সমস্ত প্রপার্টি গুলো আমার এখানে অ্যাপ্লাই হলো। বাট এখানে কি হচ্ছে, আমরা বলছি ইউটিলিটি, মানে প্রত্যেকটাকে আমরা নিজে থেকে চেঞ্জ করতেছি। তার মানে আমি যদি একদম মানে পারফেক্ট ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা টেইলউইন সিএসএস ইউজ করে করতে পারি, যেহেতু আমরা এখানে প্রত্যেকটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারতেছি। যে আমি ব্যাকগ্রাউন্ডটা এরকম চাই, আমার টেক্সটটা এরকম চাই, টেক্সটের সাইজটা এরকম চাই, টেক্সটের স্টাইলটা এরকম চাই, মানে প্রত্যেকটা জিনিসকে আমরা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে করতে পারি। সেটা এখন কারো কারো ক্ষেত্রে বুটস্ট্র্যাপটা ইউজ করা ইজি মনে হতে পারে, কারো কারো ক্ষেত্রে টেইলউইনটা ইজি মনে হতে পারে। দুইটা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ কেস আছে, যেখানে যার জন্য যেটা বেটার মনে করেন সেটা ইউজ করতে পারে। বাট দুইটাই আসলে খুব মানে পপুলার একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন, যেটা ইউজ করে আমরা আসলে আমাদের যেই র সিএসএস এর যে কোড লেখার যে ব্যাপারটা, যে প্যারাটা আছে, এটা আমরা কিন্তু রিমুভ করতে পারি, খুব ইজিলি লিখতে পারি। তাহলে আমি প্রথমে লিখলাম টেক্সট, এরপরে একটা হাইপেন দিলাম। হাইপেন দিয়ে আমরা যদি বলি যে টেক্সটের কালার কি হবে, টেক্সটের কালার বললাম হোয়াইট, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে গ্রিন, আমি হোয়াইট বলে দিই এখানে। টেক্সট হোয়াইট বলার সাথে সাথে দেখেন আমাদের টেক্সটের কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। আমার কিন্তু কোনো সিএসএস এর কোনো কোড লেখা লাগে না, শুধু একটা ক্লাস ইউজ করলাম টেক্সট হোয়াইট, সাথে সাথে এটা হোয়াইট হয়ে গেছে। এখন টেক্সট যদি হোয়াইট ইউজ না করে আমরা টেক্সট রেড ইউজ করি, টেক্সট রেড, এখন রেড ইউজ করলে কিন্তু হয় নাই কিছু। কেন হয় নাই? যেহেতু আমাকে রেড আর বলতে হবে যে রেড আসলে কতটুকু রেড, যদি বললাম 400, তাহলে কিন্তু হয়েছে। তাহলে হোয়াইট বললে আমরা শুধুমাত্র হোয়াইট বললে কিন্তু হোয়াইট হয়ে গেছে, বাট রেড বললে বলতে হবে যে এটা আসলে কতটুকু ডিপ বা কতটুকু লাইট। এই যে এই ফরম্যাটটা, যে বিজি ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের জন্য, তারপরে কালারের নাম, তারপর হচ্ছে কালারের থিকনেস কতটুকু, একইভাবে টেক্সট তার কালারের নাম কি, কতটুকু থিকনেস, এইভাবে করে বললেই আসলে আমাদের ব্যাপারগুলো কাজ করবে। এখন যদি আমি চাই এই যে লেখাটা আছে এটা একটু মোটা করতে, যেটাকে আমরা বলি কি বোল্ড করা, তাহলে আমি যেখানে লিখে দিই টেক্সট, দেন একটা হাইপেন দিয়ে লিখলাম বোল্ড। টেক্সট বোল্ড লিখলে এটা বোল্ড হওয়ার কথা, বাট বোল্ড কি হয়েছে? হয় নাই। তাহলে বোল্ড হয় নাই কেন? তাহলে আমরা আসলে এই যে কোডগুলো লিখতেছি, এগুলো লিখছি কোথা থেকে আসলে? এই যেগুলো জানবো কি হবে, যে কি লিখলে কি হবে, ব্যাকগ্রাউন্ডের জন্য কি লিখতে হবে, টেক্সটের জন্য কি লিখতে হবে, বোল্ড করার জন্য কি লিখতে হবে, এগুলো জানবো কোথা থেকে আমরা? এগুলো জানার নিয়ম হচ্ছে আমাদের যে এই যে আমাদের কি বলছিলাম, আমাদের টেইলউইনের যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই যে টেইলউইনের যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এইখান থেকে আমাকে আসলে জানতে হবে যে ব্যাপারটা কি, যে কোন পার্টিকুলার এলিমেন্টের জন্য আমি আসলে কি লিখবো। তাহলে লেখার জন্য আমাদের ব্যাপারটা কি, আমাকে কি করতে হবে, এখানে আসলে সার্চ করতে পারি আমরা। তাহলে আমি যদি চাই যে ফন্টের মানে ফন্টের কি করতে চাই, বোল্ড করতে চাই, তাই না? আমি তাহলে ফন্ট বোল্ড করাটা আমরা যদি যখন র সিএসএস দেখছিলাম, তাহলে এটাকে ফন্টটাকে আমরা বলি আসলে, ফন্ট বোল্ড করাকে আমরা আসলে বলি হচ্ছে ফন্ট ওয়েট নামে একটা প্রপার্টি ছিল সিএসএস এ, ফন্ট ওয়েট। তাহলে আমি যেখানে ফন্ট ওয়েট লিখে সার্চ করেন, এই যে ফন্ট লেখার সাথে দেখেন ফন্ট রিলেটেড অনেকগুলো ব্যাপার এখানে চলে আসছে, ফন্ট স্টাইল, ফন্ট স্ট্রেস, ফন্ট স্মুথিং, ফন্ট ওয়েট। আমি যদি ফন্ট ওয়েটে ক্লিক করি, ফন্ট ওয়েটে ক্লিক করে দেখেন এই ফন্ট ওয়েটের জন্য কি কি ক্লাস আছে আগে থেকেই বানানো, সেই সব ক্লাসের একটা লিস্ট দেখা যাচ্ছে। আমি একটু সাইজটা বড় করে দেই, স্ক্রিনের লেখাগুলো যাতে একটু বড় দেখা যায়। বড় তো খুব বেশি হয় না, আমরা অন্যভাবে করার চেষ্টা করি। এখন কি দেখতে পাচ্ছেন একটু বড় করে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন কিছু ক্লাস দেওয়া আছে, এই যে ক্লাস। তাহলে আমরা বলছিলাম যে টেইলউইন সিএসএস আমরা কি করি, শুধুমাত্র কিছু ক্লাস ইউজ করি, ক্লাস ইউজ করলেই অটোমেটিক কি হয়, সিএসএস টা অ্যাপ্লাই হয়। এই যে একটা ক্লাস আছে, নাম হচ্ছে ফন্ট থিন, ফন্ট থিন। এটা এটা বললে আসলে কোন প্রপার্টি সিএসএস অ্যাপ্লাই হবে, এই স্টাইলটা অ্যাপ্লাই হবে, ফন্ট ওয়েট 100। তাহলে এটা কিন্তু আমরা লিখতেছি না ফন্ট ওয়েট 100, কেননা এই ফন্ট থিন ক্লাসের ভিতরে এটা অটোমেটিক লেখাই আছে তার। আমি যখন এই ক্লাসটা অ্যাড করতেছি, সাথে সাথে এই প্রপার্টিটা আমার অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে আমার কিন্তু আসলে এই কোড লেখা লাগতেছে না, আমি শুধু লিখতেছি ক্লাসটা। তার মানে হচ্ছে আমাকে প্রথমে লিখতে হবে ফন্ট, এরপরে হাইপেন দিয়ে লিখতে হবে সেটা কি থিন চাই
নাকি এক্সট্রা থিন চাই বা এক্সট্রা লাইট চাই, নাকি লাইট চাই, নাকি নর্মাল চাই, নাকি মিডিয়াম চাই, নাকি সেমি বোল্ড, নাকি বোল্ড। তাহলে আমরা লিখতেছিলাম টেক্সট বোল্ড, বাট আসলে লিখতে হবে কি ফন্ট হাইপেন বোল্ড। এটা লিখলে কি হবে, লেখাটা বোল্ড হবে। তাহলে আমি যদি এই ক্লাসটা ইউজ করি, আমি আমার কোডে চলে গেলাম, তাহলে যেখানে আমি লিখতেছিলাম টেক্সট বোল্ড, এটা আসলে লিখতে হবে আমাকে ফন্ট বোল্ড। তার মানে আমরা মানে যদি কোন একটা প্রপার্টি সম্পর্কে না জানি, আমরা কি করব, ওই যে টেইলউইন সিএস এর ওয়েবসাইটে যাব, ওখান থেকে আমরা ওই প্রপার্টি সার্চ করে জানবো। তারপর আমরা যদি এরকম মানে প্র্যাকটিস করতে থাকি বেশ কিছুদিন, তাহলে দেখবেন যে প্রপার্টি গুলো এমনি মনে হয়ে যাবে, মানে মুখস্থ হয়ে যাবে আপনার। তাহলে আপনাকে মুখস্থ করা দরকার নাই যে আসলে কোনটা লিখলে কি হয়, আপনি সার্চ করে করে কাজ করেন, সমস্যা নাই। দুই একটা প্রজেক্ট যদি সার্চ করে করে করতে পারেন, দেখবেন যে পরবর্তীতে এটা অটোমেটিক আপনার মানে মেমোরাইজ হয়ে গেছে নিজে নিজেই। কোনো কিছু যদি আমরা প্রেশার দিয়ে মুখস্থ করতে চাই, দেখা যাবে যে এটা মুখস্থ করা পসিবল না, কারণ এত এত মানে ক্লাস আছে, কিভাবে মনে রাখবো। বাট আপনি যখন করতে থাকবেন প্র্যাকটিস হইতে, তখন দেখবেন অটোমেটিক এটা মনে পড়বে যে ফন্ট বোল্ড বললে বোল্ড হবে, ফন্ট যদি আমরা লাইট বলি তাহলে এটা মানে হালকা হবে, আমি যদি এর বলি যে মানে বোল্ডার মানে আরো বেশি মোটা হবে। তার মানে এরকম যে ক্লাসগুলো আছে এগুলো আমরা ইউজ করতে হবে। যখন দেখেন এটা ইউজ করলাম, এই যে টেস্ট ডট সিএসএস এই লেখাটা কিন্তু একটু মোটা হয়ে গেছে আগের থেকে। এখন আমি চাচ্ছি এই লেখাটা একটু মাঝখানে নিতে, এখানে চাই নিতে, মাঝখানে নিতে চাই। তাহলে মাঝখানে নিতে গেলে আমরা কি করতাম বা কি করতে পারি, তাহলে আমি যদি এখানে দেখি, আমি তো এখানে লিখে দেখার চেষ্টা করি, দেখে আসে কিনা নিজে থেকে লিখে, না আসলে আমরা হেল্প নিব, তাই না? তাহলে আমি যদি লিখি টেক্সট, যেহেতু আমি লেখাকে নিতে চাই, টেক্সট লিখে হাইপেন দিলাম, লিখলাম সেন্টার। সেন্টার কি হয় দেখি, টেক্সট সেন্টার লিখলে দেখেন, টেক্সট সেন্টার লিখলে কাজ করছে, এটা মাঝখানে চলে গেছে, যে টেক্সট সেন্টার মাঝখানে চলে গেছে। তার মানে টেক্সট সেন্টার মানে হচ্ছে কোন একটা টেক্সটকে যদি মাঝখানে নিতে চাই, তাহলে লিখবো টেক্সট সেন্টার, তাহলে যে টেক্সটটাকে আমরা বলছি ওই টেক্সটটা মাঝখানে চলে গেছে। এখন আমি চাচ্ছি এই যে লেখাটা আছে, এই লেখার উপরে নিচে একটু জায়গা চাই, উপরের দিকে একটু জায়গা থাকবে, নিচের দিকে জায়গা থাকবে। এই জিনিসটাকে আমরা সিএসএস এ বলতাম কি প্যাডিং, মনে আছে কিনা আপনাদের? প্যাডিং মানে ছিল কোন একটা এলিমেন্টের ভিতরের দিকে যদি জায়গা বাড়াইতে চাই উপরে নিচে বা ডানে বামে, তাহলে আমরা প্যাডিং ইউজ করি, তাই কিনা? যে আমি যদি প্যাডিং ইউজ করতে চাই তাহলে কিভাবে করব, তাহলে প্যাডিং ইউজ করাটাও এখানে খুবই সিম্পল। তাহলে আমি কি করলাম, আরেকটা ক্লাস ইউজ করবো, তার মানে সবকিছুই ক্লাস, আর কিছু না, কোনো সিএসএস লিখতেছি না, শুধুমাত্র কিছু ক্লাস ইউজ করতেছি। ওই ক্লাসের থ্রুতে ওই সিএসএস গুলো কিন্তু অটোমেটিক আমার পেজে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু অনেকটা ইজি, আপনাকে কিন্তু অনেক বেশি সিএসএস কোড কিছু লিখতে হচ্ছে না, বাট আপনাকে কিন্তু জানতে হচ্ছে যে সিএসএস মানে সিএসএস এর বেসিক নলেজ যদি থাকে, তাহলে আপনি কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবেন। এই জন্য আমরা প্রথমে সিএসএস দেখছি যে সিএসএস এর কি কি প্রপার্টি আছে, বর্ডার প্রপার্টি আছে, মার্জিন প্রপার্টি আছে, প্যাডিং আছে, দেন কালার প্রপার্টি আছে। তাহলে এগুলো দেখার পরে এখন আমরা যদি এটা ইউজ করতে যাই, দেখবেন আপনি যেহেতু জানেন যে এটা দিয়ে এটা করা যায়, তাহলে আপনি জাস্ট ওই রিলেটেড ক্লাসগুলো যদি ইউজ করেন তাহলে হয়ে যাবে। যদি না মানে মনে না পড়ে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ডকুমেন্টেশন থেকে আমরা হেল্প নিব। তাহলে এখন আমি যদি প্যাডিং দিতে চাই, তাহলে আমরা প্রথমে লিখবো পি, পি ফর প্যাডিং। এখন পি এর পর একটা হাইপেন দিব, হাইপেন দিয়ে বলবো প্যাডিংটা কতটুকু চাই। এখন এখানে কিছু নাম্বার বলা আছে, 1 2 দেন হচ্ছে আমাদের 4 8 এরকম কিছু নাম্বার দেওয়া আছে। আমি যদি বলি প্যাডিং 2, এটা বললে দেখেন এই যে প্যাডিংটা একটু জায়গা বেশি পাইছি আমরা। দেখেন আগে এরকম এত কিন্তু জায়গা ছিল না, টেক্সট সিএসএস এর উপরে নিচে এতটুকু জায়গা ছিল না, বাট এখন 2 বলার ফলে জায়গা পাইছি। এখন 2 না বলে আমি যদি একটু বাড়াই দিই, এটা যদি বলি 4, তাহলে দেখবেন জায়গাটা আরো বেড়ে গেছে। 4 না বলে যদি আমি 8 বলি, তাহলে আরো বেড়ে গেছে। এখন 8 এর পর যদি মনে আরো বেশি বলবেন, 12 10 15 বলবেন, তাহলে কিন্তু আর হবে না। তার মানে আমি যদি ইচ্ছা মতো একটা সাইজ বলে দিই, এখানে বললাম 20, তাহলে এটা হয়ে গেছে এরকম। তার মানে কিছু কিছু যেই ব্যাপারগুলো বলা আছে সেগুলো কাজ করবে, আমরা ইচ্ছা মতো লিখলেই যে কাজ করবে এরকম না। তাহলে পি হচ্ছে আমাদের মিন করতেছে প্যাডিং, এরপর হাইপেন দিয়ে এটা দিয়ে মিন করতেছে যে আমার কতটুকু প্যাডিং চাই। তাহলে 2 বলা থাকা মানে হচ্ছে যে এখানে আসলে সে কি করবে, 4 পিক্সেল জায়গা দিবে। তাহলে কোনটা কতটুকু এটা কিন্তু আমরা আবার দেখতে চাইলে যে 2 বললে কতটুকু হবে মানে প্যাডিং, 4 বললে কতটুকু হবে, এটা আমরা দেখতে গেলে ডকুমেন্টেশনে যেতে পারি। তাহলে ডকুমেন্টেশনে যদি চলে যাই, যে আমরা এখানে যে লিখে দেই যে আমাদের সার্চ অপশনে যে বলি যে আমি কি জানতে চাই, কি নিয়ে কথা বলতেছিলাম আমরা, আমরা কথা বলছিলাম প্যাডিং নিয়ে। তার আমি লিখে দিলাম এখানে প্যাডিং, জাস্ট প্যাডিং কথা লিখে সার্চ করলাম, তার মানে খুব ইজিলি কিন্তু আমরা পেয়ে যাব। প্যাডিং লিখে এন্টার দিলাম, দেখেন এই যে প্যাডিং অপশন চলে আসছে। এখন প্যাডিং এর ভিতরে এখানে বলা আছে যে পি হাইপেন দিয়ে নাম্বার, পি হাইপেন দিয়ে নাম্বার। তাহলে যদি এরকম বলেন পি হাইপেন দিয়ে এই যে নাম্বার যদি বলে দেয়, আমরা নিচে থেকে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তাহলে দেখেন এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে। এই যে P8 বললে কি হবে, এইরকম প্যাডিং হবে, চারদিকে প্যাডিং হবে 8, যে P8। আবার কি হতে পারে, P6 হতে পারে, P4 হতে পারে, P2 হতে পারে। এখন দেখেন আমি যদি চাই
যে প্যাডিং যখন আমরা পি দিয়ে বলছি, এই পি দিয়ে বলা মানে হচ্ছে যে আমাদের উপরে নিচে ডানে বামে, যখন এই যে P8 বলছে এখন উপরের দিকেও প্যাডিং হচ্ছে, নিচেও হচ্ছে, ডানে হচ্ছে, বামে হচ্ছে, চারদিকেই হচ্ছে। বাট আমরা যদি চাই শুধুমাত্র বাম দিকে প্যাডিং দিব অথবা শুধুমাত্র ডান দিকে দিব, শুধুমাত্র উপরে দিব বা নিচে দিব, সেটাও কিন্তু করা যাবে। তাহলে এখানে সেক্ষেত্রে কি করতে হবে, দেখেন এখানে বলা আছে পিটি, এরপর হাইপেন দিয়ে যে নাম্বার বলি, পিটি মানে হচ্ছে প্যাডিং টপ, পি হচ্ছে প্যাডিং, টি হচ্ছে টপ, প্যাডিং টপ। আবার যদি পি বি বলেন তাহলে প্যাডিং বটম বোঝাবে। আবার পি আর দেন প্যাডিং রাইট, অ্যাজ ওয়েল অ্যাজ পিএল প্যাডিং লেফট। তাহলে কত সিম্পল জিনিস। আমি যদি এখানে বলে দেই যে আমি প্যাডিংটা চাই শুধুমাত্র টপে, তাহলে আমি লিখে দেবো পিটি। তাহলে দেখেন উপরের দিকে জায়গাটা পাইছি, নিচে কিন্তু জায়গা আর পাই নাই, যে কিন্তু এই যে টেক্সট সিএসএস নিচে কিন্তু জায়গা নাই, উপরের দিকে জায়গা আছে। তাহলে পিটি বলা মানে হচ্ছে প্যাডিং টপ। আমি যদি বলি পিবি তাহলে কি হবে, প্যাডিংটা বটমে পাইছে, যে টেক্সট সিএসএস লেখাটা উপরে চলে গেছে আর নিচের দিকে ফাঁকা জায়গা আছে, তার মানে বটমে প্যাডিং আছে, উপরের দিকে নাই। আমি যদি বলতাম পিএল তাহলে লেফটের দিকে প্যাডিং পাইতাম, মানে বাম দিকে প্যাডিং পাইছি, উপরেও পাই নাই নিচেও পাই নাই। লেখাটা যেহেতু মাঝখানে ডান দিকে তো বোঝা যাচ্ছে না, তাহলে বাম দিকে প্যাডিং আছে, উপরে নিচে কিন্তু এখন আর নাই। একইভাবে পি রাইট বললে কি হবে, ডান দিকে প্যাডিং থাকবে। আমি যদি বলে দিই পি আর তাহলে দেখেন কি হবে, এই যে ডান দিকে প্যাডিং আছে, এদিকে নাই, এদিকে নাই, তারপরে কেন দেখা যাচ্ছে, যেহেতু লেখাটা মাঝখানে দিছে এই কারণে দেখা যাচ্ছে এখানে। বাট আদারওয়াইজ যদি মাঝখানে না থাকতো তাহলে লেখাটা এই পাশেই থাকতো। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি প্যাডিং দিতে পারবো, এবং প্যাডিংটা চাইলে লেফটে, রাইটে, বটমে, টপে, যেদিকে খুশি দিতে পারবো। এখন আপনি যদি চান যে উপরে আর নিচে দুই জায়গায় শুধু প্যাডিং দিবেন, উপরেও দিবেন নিচেও দিবেন, উপরে নিচে দুই জায়গায় দিতে চাইলে আমরা এখানে আরো দুটো প্রপার্টি ইউজ করতে পারি। একটা নাম হচ্ছে পিএক্স। তাহলে পিএক্স বলা মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর, মানে হচ্ছে আমাদের ডান বামে যদি আমি প্যাডিং দিয়ে চাই, ডানে এবং বামে দুই দিকেই, উপরে নিচে দিব না, শুধু দিব ডান বামে, তাহলে আমরা ইউজ করবো পিএক্স, মানে এক্স বরাবর। তাহলে আমাদের গ্রাফে এক্স এর কথা শুনছেন না, গ্রাফ যখন তৈরি করেন, একটা গ্রাফের ক্ষেত্রে কি হয়, এটাকে আমরা বলি এক্স এক্সিস এক্স, আর এটাকে বলি ওয়াই। তাহলে এক্স মানে হচ্ছে কি এই দিকটা, এই দিকটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তারপরে উপরে নিচেকে আমরা ওয়াই দিয়ে কন্ট্রোল করব আর ডানে বামেটাকে আমরা এক্স দিয়ে কন্ট্রোল করব। তাহলে এই ব্যাপারটাই এখানে ইউজ করছে আসলে। তাহলে আমি স্যার, যখন লিখলাম পি এক্স, উপরে উপরে নিচে কি এটা জেড হিসেবে হয় না? এটা তো আর জেড বলতে আমরা বোঝাচ্ছি যে তিনটা যখন থাকে, আর ডাইমেনশন আসলে আমরা দুইটা ইউজ করতেছি এখানে, উপরে নিচে ডানে বামে। আর জেড দিয়ে আমরা আসলে ওই যে 3 ডাইমেনশন যখন বোঝাই তখন জেড বোঝাই। এখানে আসলে পিএক্স এবং পিওয়াই দুইটা দিয়ে বোঝাচ্ছে কি যে এই যে গ্রাফে যদি চিন্তা করেন, এই এক্সিসটাকে আমরা বলি ওয়াই এক্সিস, তাই না? গ্রাফের ক্ষেত্রে হ্যাঁ স্যার। এটাকে বলি ওয়াই, এটাকে বলি এক্স। তার মানে এক্স মানে কি, এই যে আমাদের হরিজেন্টাল, হরিজেন্টাল মানে কি ডানে বামে। আর এটাকে বলি ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে উপরে নিচে। ব্যাপারটা বোঝা গেছে? মানে দুইটা বুঝতে অ্যাক্সিস যখন থাকে তখন এটাকে আমরা বলি ভার্টিক্যাল অ্যাক্সিস, এটাকে বলি হরিজেন্টাল অ্যাক্সিস। আর একটা অ্যাক্সিস থাকে যেটা হচ্ছে 3D অবজেক্ট থাকে, যেটা জেড অ্যাক্সিস। তাহলে এখানে জেড অ্যাক্সিস এর কনসেপ্ট নাই, এখানে জাস্ট হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখানে হচ্ছে, আরেকটা কথা জানা ছিল স্যার, জি যে বলেন। আমরা কিন্তু এটা সিএসএস যখন আমরা একটা ইয়া করি তখন এটা আপনার এক্সটার্নালে আপনার একটা শীট নিয়ে ওই সিএসএস গুলো করি, তো এটা তো আমরা ইনলাইন সিএসএস এর মতন দেখাচ্ছে। হ্যাঁ, এটা ইনলাইন সিএসএস এর মতো দেখাচ্ছে, বাট এটা ইনলাইন সিএসএস এর থেকেও অনেক বেশি পাওয়ারফুল। বাট এটা কি হচ্ছে আসলে, এটা আমরা তো আসলে সিডিএন ইউজ করে করতেছি, বাট আমরা যখন একটা প্রোডাকশন লেভেলে কাজ করবো তখন আসলে আমরা সিএসএস টা ইনস্টল করব, তখন আমরা কিন্তু একটা লিঙ্ক ইউজ করব। বাট আমরা কিন্তু সিএসএস কোড লিখবো না, মানে আমরা নর্মালি লিখবো না। যদি আমি লিখতে চাই সেক্ষেত্রে কিছুটা লিখতে পারি, যে কাস্টমাইজ যদি করতে চাই। বাট নর্মালি কি হচ্ছে, টেইলউইনের সুবিধাটাই হচ্ছে আপনাকে সিএসএস এর কোনো কোড লেখা লাগবে না। আপনি শুধুমাত্র কি করবেন, এচটিএমএল এলিমেন্টের সাথে জাস্ট কিছু ক্লাস ইউজ করবেন। এই ক্লাসগুলো আগে থেকেই বানাই দেওয়া আছে, আমি জাস্ট ইউজ করব, ইউজ করলেই অটোমেটিক পেয়ে যাবে। তার মানে এখানে আমাকে আলাদা কোনো স্টাইল শিট নিজে থেকে বানায় লিখতে হবে, আমার কোনো ম্যান্ডেটরি না। বোঝা যাচ্ছে কি? বাট আমি যদি ইনস্টল করি সেক্ষেত্রে বাই ডিফল্ট একটা স্টাইল শিট তৈরি হবে, যেটা অটোমেটিক তৈরি হবে, মানে অটো তৈরি হবে। আমাকে আমি যখন ক্লাস লিখবো, ক্লাস লেখার সাথে সাথে ওই স্টাইল শিটের ভিতরে কি হবে, ওই স্টাইল গুলো অটোমেটিক বানাই দেবে সে, মানে আমাকে লিখতে হবে না। আমরা ওটা দেখবো যে কিভাবে একটা, মানে যখন আমরা ম্যানুয়ালি ইনস্টল করে নিব তখন দেখবেন যে এখানে আমি যখনই এটা লিখতেছি বিজি গ্রিন 400, তখন আমাদের ওই যে সিএসএস এর ফাইলটা অটোমেটিক ক্রিয়েট হবে, ওখানে অটোমেটিক এই যে বিজি গ্রিন 400 জন্য যেই কোড গুলো, এটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে নিজে নিজে, মানে আমাকে আর লিখতে হবে না। বোঝা গেছে? তাহলে এটাই সুবিধা, আপনাকে আর নিজে থেকে কোড লেখা লাগতেছে না সিএসএস এর, আপনার সবগুলোই জাস্ট ক্লাসের মাধ্যমে ওটাকে অ্যাক্সেস করতে পারতেছেন। যখনই আপনি ক্লাস লিখতেছেন অটোমেটিক ক্লাসের জন্য যে কোডটা লাগবে সেই কোডটা চলে আসতেছে নিজে নিজে।
অটো কম্পাইল হয়ে চলে আসছে, ব্যাপারটা এরকম। তো এটা বলতে পারেন যে ইনলাইন সিএসএস যেভাবে লিখতাম ওরকমই, বাট ইনলাইন সিএসএস লেখার যে স্টাইল ছিল ওই স্টাইল কিন্তু লিখতেছি না, আমরা জাস্ট ক্লাস ইউজ করতেছি কিছু। ইনলাইন সিএসএস কিন্তু আমাকে লিখতে হইতো যে প্রপার্টির নাম কি, ভ্যালু কি, এরকম লিখতে হইতো না, হ্যাঁ স্যার। স্টাইল অ্যাক্টিভিটি ইউজ করে। বাট এখানে কিন্তু ওটাও করতেছি না, শুধুমাত্র ক্লাসের ভিতরে একটা ক্লাস ইউজ করতেছি, এটুকুই কাজ। যে কিছু ক্লাস বানাই দেওয়া আছে, আমি জাস্ট ওই ক্লাসটা ইউজ করে 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 আমার এলিমেন্টটাকে ওই ক্লাসের যে স্টাইল গুলো আমি অ্যাপ্লাই করতেছি, এটুকু। তাহলে আমরা পিএক্স বললে কি হচ্ছে, আমাদের ডানে এবং বামে আমাদের প্যাডিং দিচ্ছে। আমি যদি পি এক্স না বলে পি ওয়াই বলতাম, তাহলে ওয়াই বললে ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে উপরে নিচে আমাদের প্যাডিংটা পাচ্ছে। এখন উপরে এবং নিচে প্যাডিং পাওয়ার জন্য আমরা লিখবো পি ওয়াই, আর ডানে বামে দেওয়ার জন্য পি এক্স। তার মানে প্যাডিং দেওয়ার জন্য আমরা এই অপশনটা ইউজ করলাম। প্যাডিং আমরা একটু কমাই দেই, যে প্যাডিং বললাম 8। প্যাডিং এর মতো করে আমাদের আরেকটা প্রপার্টি ছিল মার্জিন প্রপার্টি। মার্জিন মার্জিন মানে কি ছিল, যে প্যাডিংটা কি আমাদের ভিতরের দিকে পায় আর মার্জিনটা হচ্ছে বাইরের দিকে। তাহলে আমি যদি চাই যে টেক্সট সিএসএস যে কথাটা লেখা আছে, এই যে গ্রিন কালার যে এরিয়াটা, এই এরিয়াটা আমাদের একদম স্ক্রিনের উপরে লেগে আছে, দেখতে পাচ্ছি একদম উপরে টপ থেকে শুরু হয়েছে গ্রিন এরিয়াটা। আমি যদি চাই এটাকে নিচে থেকে লিখতে, আর একটু মানে উপরে একটু ফাঁকা জায়গা রাখবো, সাদা জায়গা, তার নিচে এই এরিয়াটা থাকবে, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই মার্জিন ইউজ করতে হবে। তাহলে আমি যেখানে লিখে দেই মার্জিনের জন্য প্রথমে লিখবো এম, এম ফর মার্জিন, এরপরে হাইপেন দিয়ে আগের মতোই নাম্বার বলে দিব 2 4 6 8 এরকম। তাহলে আমি যদি বলি মার্জিন 4, তাহলে দেখেন এই যে এই টেক্সট ডট সিএসএস এর যে বক্সটা ছিল এটা কিন্তু একটু ভিতরের দিকে চলে আসছে, উপরের দিকে 4 জায়গা চলে আসছে, এখানে এই পাশেও 4 আসছে, এই পাশেও 4 আসছে, নিচে 4 আসছে, বাট বোঝা যাচ্ছে না যেহেতু অনেকটাই ফাঁকা। তার মানে নর্মালি মার্জিন 4 বলার মানে চারদিকেই 4 4 4 4 করে সে জায়গা পেয়ে গেছে। এখন 4 মানে কত পিক্সেল সেটা দেখতে গেলে কিন্তু আমাকে আবার এই ডকুমেন্টেশন যাই দেখতে হবে যে 4 দিয়ে সে আসলে কত পিক্সেল মিন করতেছে। তাই নর্মালি এই কোন নাম্বারিং মাধ্যমে সে কাজটা করতেছে। এখন আপনি যদি মনে করেন যে না আমি এক্স্যাক্টলি 10 পিক্সেলই দিতে চাই, 4 5 এগুলো আমি বুঝি না, নাম্বারটা বুঝতে পারছি না, আমি চাই 10 পিক্সেল দিতে, যেটা আমরা সিএসএস এ করতাম যে মার্জিন 10 পিক্সেল অথবা মার্জিন 5 পিক্সেল। তাহলে আপনি যদি স্পেসিফিক একটা নাম্বার নিজে থেকে দিতে চান, তাহলে সেক্ষেত্রে কিভাবে দিবেন? সেক্ষেত্রে ওরা নিয়ম রাখছে, কি করবেন আপনি জাস্ট এই যে এম এর পরে যখন হাইপেন দিচ্ছেন, হাইপেনের পরে একটা থার্ড ব্র্যাকেট দিবেন। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যদি লিখে দেন যে 10 পিএক্স, তার মানে কি 10 পিক্সেল, তখন সে কি 10 পিক্সেলই আপনাকে মার্জিন দিবে। আপনি যদি 10 পিক্সেল না লিখে আমি লিখে দেই যে 2px, তাহলে 2px মার্জিন দিয়েছে। আমি যদি 2 না লিখে লিখে দেই যে 20px, তাহলে দেখেন 20px মার্জিন দিয়েছে। তার মানে আমরা চাইলে নর্মাল সিএসএস যেভাবে করে বলতে পারতাম যে কত পিক্সেল মার্জিন চাই, ওভাবেও বলতে পারবো। সেক্ষেত্রে আমাকে এম তারপর হাইপেন দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে বলতে হবে যে আমার মার্জিনের কতটুকু হবে। আর যদি ওইটা ইউজ না করে ওদের ক্লাস ইউজ করতে চাই, যে ক্লাসগুলো ওদের আগে থেকে বানাই দেওয়া আছে, তাহলে ওই ফরম্যাট ইউজ করতে হবে, পি হাইপেন দেন হচ্ছে নাম্বারটা। তাহলে আমরা ম্যানুয়ালিও নাম্বার দিতে পারবো, অথবা যে নাম্বারটা ওদের আগে থেকে প্রিডিফাইন আছে এগুলো ইউজ করতে পারবো। তাহলে এখানেও একইভাবে আপনি চাইলে শুধুমাত্র উপরের দিকে মার্জিন দিতে পারেন, সেক্ষেত্রে লিখবেন এম টি, মানে এম টপ, টপে কতটুকু চাই, টপে চাই হচ্ছে আমরা 6। তাহলে দেখেন টপে শুধু 6 হচ্ছে, ডানে বামে নিচে কোথাও কিন্তু মার্জিন হয় নাই। তাহলে আমরা প্যাডিং মার্জিন এগুলো কিন্তু এভাবে করে দিতে পারবো চাইলে। নেক্সট আমরা একটা অপশন দেখছিলাম বর্ডার দেওয়া, বর্ডার। তাহলে আমি যদি বর্ডার অপশনটাও দেখতে চাই, তাহলে এখানে লিখলাম বর্ডার, বর্ডার। তাহলে বর্ডার লেখার পরে দেখেন আমরা কিন্তু বর্ডারের কিছু দেখতে পাচ্ছি না। তাহলে বর্ডারের পরে আমাকে বলতে হবে যে বর্ডারটা কিভাবে চাই। তাহলে আমরা বর্ডারের জন্য দেখে আসি বর্ডারের জন্য কি বলতে হবে। তাহলে আমরা জাস্ট প্র্যাকটিস করবো যে আমরা যাতে ওদের ডকুমেন্টেশনে হেল্প নিয়ে নিয়ে কাজ করতে পারি। তাহলে সবকিছুই মুখস্থ করবো না কখনোই, ওখান থেকে যাব। তাহলে আমরা জাস্ট সার্চে গেলাম, যে এখানে টাইপ করলাম যে আমরা কি দেখতে চাই, আমরা চাই বর্ডার নিয়ে জানতে চাই। তাহলে আমরা বর্ডার কথা লিখে দিলাম, বর্ডার। তাহলে বর্ডার লেখা দেখার সাথে এখন বর্ডার অনেকগুলা প্রপার্টি চলে আসে, বর্ডার উইথ, বর্ডার স্টাইল। আমি বর্ডার উইথে যাই। তাহলে বর্ডার উইথ মানে কি, যে বর্ডারটা কতটুকু চওড়া হবে সেটা বলবো। তাহলে কিভাবে বলতে হয়, প্রথমে বর্ডার বলতে হয় যে বর্ডার। শুধু বর্ডার যখন বলবো তখন কি হবে, সে 1 পিক্সেলের একটা বর্ডার দিয়ে দিবে, শুধু বর্ডার বললেই হবে। শুধু আমি ক্লাসে লিখলাম বর্ডার, ও কি করবে, বর্ডার উইথ 1 পিক্সেল দিয়ে দিবে। এরপর আমি হাইপেন দিয়ে যে নাম্বার ইউজ করি, তাহলে যত নাম্বার ইউজ করব সে ওই পিক্সেল অত পিক্সেল আমাকে বর্ডার দিবে। তাহলে এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি কি বলা আছে। দেখেন এখানে নিচের দিকে দেওয়া আছে এক্সাম্পল, যে আমি যদি বলি যে এরকম যে বর্ডার, তাহলে এই বর্ডার বললে সে কি করলো, 1 পিক্সেলে একটা বর্ডার দিচ্ছে। বাট আমি যদি বলি বর্ডার 2, তার মানে হচ্ছে 2 পিক্সেলের বর্ডার দিবে। বর্ডার 4 বলতে পারি, বর্ডার 8 বলতে পারি, মানে কত পিক্সেলের বর্ডার চাই সেরকম করে বলতে পারি। তাহলে শুধু বর্ডার বললে 1 পিক্সেল, 2 বলতে পারি হাইপেন দিয়ে, 4 বলতে পারি, 8 বলতে পারি। এরপরে কি বলতে পারি, যে বর্ডারটার
মানে আমাদের কালার কি হবে, কোন কালারে বর্ডার হবে, তার মানে বর্ডার, তাহলে এটা তো বললাম বর্ডার দেওয়ার জন্য। এরপরে আমি চাই বর্ডারের কালার দিয়ে, তাহলে বর্ডার হাইপেন কালারের নাম হাইপেন দিয়ে কালারের থিকনেস কতটুকু হবে, তাহলে আমরা স্টাইলটা ফলো করি, দেখি কি আসে। তাহলে প্রথমে আমরা লিখলাম বর্ডার, হাইপেন দিয়ে আমরা বললাম যে বর্ডার চাই 4। তাহলে 4 বলার সাথে সাথে দেখেন 4 পিক্সেলের একটা বর্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, চারদিকে চলে আসছে। এরপর একটা হাইপেন দিয়ে আমরা বললাম যে বর্ডার কি কালারের চাই, হাইপেন দিয়ে বললাম যে বর্ডার চাই আমরা ধরেন ব্লু কালারের, ব্লু, হাইপেন দিয়ে বললাম হচ্ছে 700। তাহলে দেখেন আমাদের বর্ডারটা কিন্তু ব্লু কালারে হয়ে গেছে, যে ব্লু কালারে 700 মানে হচ্ছে কালারের থিকনেসটা কতটুকু। আমি যে থিকনেসটা কমাই দিয়ে এখানে 200 দেই, তাহলে দেখবেন অনেক লাইট কালারের বর্ডারটা দেখা যাবে, অনেক ব্লু, লাইট ব্লু কালারের। আর যদি এটা আমরা 600 দেই বা 900 দেই, তাহলে দেখবেন আরো ডিপ কালারে দেখা যাচ্ছে। তাহলে এই কিছু প্রিডিফাইন দেওয়া আছে, যেখানে এটা যখন 900 দিচ্ছি অনেকটা ডিপ ব্লু দেখা যাচ্ছে, ব্যাপারটা এরকম। তাহলে আমরা প্রথমে লিখলাম বর্ডার, বর্ডার দিয়ে হাইপেন দিয়ে লিখলাম 4 মানে হচ্ছে 4 পিক্সেলের একটা বর্ডার চাই। এরপরে বর্ডারটার কালার কি চাই, বর্ডার হাইপেন ব্লু, দেন হচ্ছে 900 মানে হচ্ছে এই কালারটা কতটুকু থিকনেস 900। তাহলে বলছিলাম যে কালারটা কি হতে পারে, 50 থেকে শুরু হয়ে যে কোনো কালার হতে পারে। এখন আপনি যদি মনে করেন যে এরকম ভাবে কালার দেওয়াটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি কালার দিবেন হচ্ছে লাল, নীল, হলুদ, সবুজ, শুধু বলবেন তাহলেই হয়ে যাবে, এত নাম্বার টাম্বার দিয়ে চান না, তাহলে ওই একই রকম বর্ডারের পরে হাইপেন দিয়ে আপনি যদি এখানে আমরা কি করি ওরকম একটা কালারের নাম বলে দিই, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। আরেকটা ব্যাপার আমরা দেখছিলাম বর্ডারের ক্ষেত্রে, মনে আছে কিনা, যে বর্ডারের কণাগুলোকে আমরা কি করতে পারি, রাউন্ড করতে পারি, যেটাকে আমরা বলতাম বর্ডার রেডিয়াস। সিএসএস প্রপার্টিতে বর্ডার রেডিয়াস মানে ছিল এই যে বর্ডারের কণাগুলো আছে এগুলো রাউন্ড শেপের ছিল। তাহলে আমি যদি এখানে এটা করতে চাই, তাহলে এখানে আমাকে লিখতে হবে বর্ডার, বর্ডার হাইপেন দিয়ে আমাকে লিখতে হবে রাউন্ডেড, দেখি পাই কিনা, আরো UNDED, রাউন্ডেড, বর্ডার রাউন্ডেড। এরপরে আমরা আবার রাউন্ড কতটুকু চাই সেটাও বলে দিতে হবে, রাউন্ড কি আমরা অল্প চাই নাকি মানে মিডিয়াম চাই নাকি বেশি চাই। তাহলে আমি চাই ধরেন একটু বেশি চাই, তাহলে আমি বললাম এক্সেল। কাজ করে কিনা দেখি, কাজ করছে কিছু, তা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা এক্সেল এর বদলে 2 এক্সেল বা 3 এক্সেল দেখে কাজ করে কিনা, না কাজ করলে আমরা আবার যাব ওদের হেল্পে যে ওরা কিভাবে করছে, যাই দেখি ওদের ডকুমেন্টেশনে কি বলা আছে। তাহলে ডকুমেন্টেশনে যাওয়ার পর আমরা যদি সার্চ দিই আগের মতোই, যে আমরা বললাম কি চাই, আমরা বর্ডার নিয়ে কাজ করছি তাই না, বর্ডার, বর্ডারের কি চাইছিলাম যে বর্ডারটাকে আমরা রাউন্ড করব, তাহলে বর্ডার রাউন্ড লিখে দেখি কি আসে। এই যে বর্ডার রাউন্ড লেখাতে গেলে বর্ডার রেডিয়াসটা আসছে, আমরা তো সিএসএস জানি বর্ডার রেডিয়াস দিয়ে এই কাজটা করতে হয়, তাহলে বর্ডার রেডিয়াসে আমরা ঢুকে পড়ি। তো আমাকে জানতে হবে যে বর্ডার রেডিয়াস দিয়ে এই কাজটা করে, তাহলে ওটা জানলেই আপনি কিন্তু সার্চ করতে পারবেন। তাহলে সিএসএস এর যে নর্মাল যেই সিএসএস কোড গুলো আছে এগুলো যদি আপনি জানেন তাহলেই কিন্তু এটা ইউজ করা যাবে। তাহলে আমি বর্ডার রেডিয়াস দিয়ে সার্চ করতাম, এখানে ঢুকলেই দেখেন বর্ডার রেডিয়াস দেওয়ার অপশন কি বলা আছে, যে রাউন্ডেড হাইপেন দিয়ে এক্সেস, মানে এটা হচ্ছে খুব অল্প রাউন্ড হবে, এর থেকে স্মল বললে এর থেকে একটু বেশি রাউন্ড হবে, এমডি বললে এটা বেশি হবে, রাউন্ডেড বল এলজি বললে আরো একটু বেশি হবে, এক্সেল বললে আরো বেশি হবে, 2 এক্সেল 3 এক্সেল বলতে পারেন। রাউন্ডেড নান বললে রাউন্ড হবে না, রাউন্ডেড ফুল বললে একদম সার্কেল হয়ে যাবে। তাহলে এখানে রাউন্ডেড এরপরে এটা বলতে হবে। তাহলে আমরা একটা প্রপার্টি বেশি বলছি, বর্ডার কথাটা এখন আর বলা লাগবে না, শুধু বলতে হবে কি রাউন্ডেড। এখন রাউন্ডেড যখন 3 এক্সেল, এখানে এই যে কর্নারগুলো অটোমেটিক কিন্তু রাউন্ড হয়ে গেছে। এখন 3 এক্সেল না বলে আমি এখানে বলতাম ফুল, তাহলে ফুল বললে ব্যাপারটা কি হয়, সার্কেল হয়ে যায়। এখন যেহেতু এটা শেপটা হচ্ছে রেক্টাঙ্গুলার শেপ, এই জন্য সার্কেলটা বোঝা যাচ্ছে না, বাট এটা আমাদের একটা মানে আমাদের স্কোয়ার শেপে আসতো, মানে ব্যাপারটা যে স্কোয়ার থাকতো তাহলে কিন্তু এটা রাউন্ড হয়ে যেত, গোল হয়ে যেত। তাহলে রাউন্ডেড বা ফুল বলা, রাউন্ডেড ফুল বলা মানে হচ্ছে একদম সার্কেল হয়ে যাবে, এই কোণাটা দেখেন একদম সার্কেলের মতো হয়ে গেছে, গোল হয়ে গেছে। তাহলে আমরা এটা না বলে আমি যদি বলি যে এটা চাই মিডিয়াম, তাহলে আমি লিখে দিতে পারি এমডি, এমডি বললে অল্প সামান্য। আমি যদি বলি এলজি লার্জ, তাহলে আর থেকে একটু বেশি। আমি যদি বলি এক্সেল তাহলে আরেকটু বেশি, এরকম 2 এক্সেল 3 এক্সেল এগুলো ইউজ করতে পারেন। আমি বলি 3 এক্সেল, তাহলে এরকম হয়েছে। তাহলে ব্যাপারগুলো কিন্তু আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে করতে হবে। এই যে এখানে বলা আছে যে কোন কোন ব্যাপারটা ইউজ করলে কি হবে, 2 এক্সেল ইউজ করলে কতটুকু হবে, 3 এক্সেল ইউজ করলে কতটুকু হবে, নান বললে কি হবে। তাহলে ব্যাপারটা অনেকটাই সিম্পল। আমাকে এখানে জাস্ট ক্লাসগুলো দেওয়া আছে, আমাকে এখান থেকে ক্লাসগুলো নিয়ে কি করতে হবে, আমার সিএসএস এর পরিবর্তে আমরা জাস্ট এই ক্লাসগুলোকে HTML এর সাথে ইউজ করে দিব।
তাহলে এখন এই যে এখানে আমাদের, আমি যদি এইখানে ডকুমেন্টেশনে ক্লিক করি, দেখেন এখানে ডকুমেন্টেশনে সব ধরনের কিন্তু ডকুমেন্ট বলা আছে। একটু নিচে দিকে দেখেন সব ডকুমেন্ট এখানে বলা আছে। আমি যদি নিচে যাই, আরো নিচে যাই, দেখেন আমাদের এই যে প্যাডিং এর কি কি অপশন বলা আছে, মার্জিনের কি, যেটা আমরা দেখলাম প্যাডিং মার্জিন অলরেডি। সাইজিং এর ক্ষেত্রে বলা আছে, দেখেন একটা সাইজ কি, উইথ কতটুকু দিব, মানে একটা ডিভ এর আমরা দেখছি না উইথ দেওয়া হাইট দেওয়া, তাহলে উইথ কিভাবে দিব হাইট কিভাবে দিব সেগুলো এখানে বলা আছে। তাহলে আমরা যদি দেখি উইথ কিভাবে দিতে হয়, তাহলে উইথ অপশনে গেলাম। উইথ গেলে দেখেন এই যে এখানে আমাকে বলতে হবে এরকম ডাব্লিউ হাইপেন দ্য নাম্বার, যে ডাব্লিউ হাইপেন নাম্বার মানে কি, ডাব্লিউ এক্সএস হইতে পারে, স্মল হইতে পারে, ডাব্লিউ এমডি হইতে পারে, ডাব্লিউ লার্জ হইতে পারে, এক্সেল হইতে পারে। এক্সাম্পল দেখেন, যদি আপনি বলেন এরকম যে W96, তাহলে ওইটা এতটুকু পাবে। 80 বললে এইটুকু, 64 বললে এইটুকু, W40 বললে এইটুকু। আমরা এটা বলে দেখি, আমাদের যেই এটা টেক্সট বা সিএসএস এটা উইথটা কমাইতে চাই আমরা, তাহলে আমি এখানে বলে দেই যে W-40, তাহলে দেখেন এইটা ছোট হয়ে গেছে উইথটা। আগে ছিল পুরো স্ক্রিন জোড়া, বাট এখন যেহেতু 40 বলছি ছোট হয়ে গেছে। 40 না বলে আমি যেটা বলি 80, তাহলে দেখবেন একটু বড় হয়ে গেছে। তার মানে কিন্তু উইথটাকেও আমরা জাস্ট শুধুমাত্র ডাব্লিউ হাইপেন একটা নাম্বার বলে দিলে ওই উইথটা সে পেয়ে যাচ্ছে। উইথের মতো করে হাইট দিতে চান, হাইট, তাহলে আমরা লিখবো কি এইচ, ডাব্লিউ দিয়ে উইথ শুরু হয় যেন উইথ, আর হাইটের জন্য এইচ দেওয়া হওয়া উচিত, দেখি হয় কিনা। এইচ হাইপেন দিয়ে আমরা বললাম 40, তাহলে দেখেন 40 পেয়ে গেছে হাইটে। যদি আমরা এইচে বললাম যে না এইটা হবে হচ্ছে 80 পিক্সেল, তাহলে দেখেন 80 হাইটে পেয়ে গেছে। তাহলে খুব সিম্পল জিনিস, শুধুমাত্র ওই পার্টিকুলার ক্লাসটাকে আমি অ্যাড করার সাথে সাথেই কিন্তু আমি সিএসএস গুলো পেয়ে যাচ্ছি, আমাকে আর সিএসএস জন্য কিছুই লিখতে হচ্ছে না। আমি যদি আরো যাই এখানে ডকুমেন্টেশনে, ডকুমেন্টেশনে দেখেন আর কি কি আছে অপশন, মিড হাইট ম্যাক, এই যে টাইপোগ্রাফিটা ব্যাপারটা দেখি, যে ফন্ট সাইজ, মানে লেখার সাইজ যদি আমরা বড় করতে চাই, লেখার সাইজ বড় করি না আমরা, সাইজের লেখা চাই, তাহলে সেটা করতে চাইলে আমরা এই ফন্ট সাইজ অপশনটা দেখি কি বলা আছে। দেখেন ফন্ট সাইজে বলা আছে যে আমি যদি এখানে কোন একটা লেখার সাইজ বড় করছি, তাহলে আমি কি লিখতে পারি, টেক্সট হাইপেন দিয়ে এক্সএস, এর মানে হচ্ছে এক্সট্রা স্মল, একদম ছোট, সব থেকে ছোট লেখা চাইলে আমি লিখবো টেক্সট হাইপেন এক্সএস মানে এক্সট্রা স্মল। এর থেকে যদি একটু বড় চাই তাহলে লিখবো টেক্সট হাইপেন এসএম মানে স্মল। এর থেকে চাইলে বেজ, বেজ মানে নর্মাল যেটা, এর থেকে লার্জ হইতে পারে এলজি, এর এক্সট্রা লার্জ, 2XL 3XL। আমরা একটু দেখি যে আমাদের লেখাটা আসলে হয় কিনা। তাহলে আমি প্রথমেই লিখবো যে টেক্সট বা সিএসএস লেখাটা একটু বড় চাই, তাহলে আমি প্রথমে লিখবো কি, প্রথমে লিখবো হচ্ছে আমরা টেক্সট হাইপেন দিয়ে লিখলাম 2XL, ধরেন 2XL, বড় চাই যেহেতু 2XL লেখা, দেখেন লেখাটা বড় হয়ে গেছে। তাহলে আমি যে আরো বড় করতে চাই তাহলে এটাকে 3XL দিয়ে লিখতে পারি, লেখাটা আরো বড় হয়ে গেছে। তার মানে দেখেন খুব সিম্পল কমান্ড, আমরা জাস্ট লিখলাম টেক্সট, মানে আমি টেক্সট নিয়ে কাজ করতে চাই, কতটুকু সাইজ চাই, এত এত সাইজ চাই এক্সেল। এখন আমি যদি চাই যে না পিক্সেল দিয়ে করবো, তাহলে সেক্ষেত্রে বলছিলাম কি যে হাইপেনের পরে একটা থার্ড ব্র্যাকেট দিব। এই থার্ড ব্র্যাকেট দেওয়ার ভিতরে আমরা যদি বলে দেই যে আমি চাই 100 পিক্সেল, তাহলে 100px লিখে দিলেও কিন্তু আমাকে কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমরা নর্মাল সিএসএস যেভাবে করতাম, যে সাইজ কতটুকু চাই একটা পিক্সেল বলে দিতাম যে এত পিক্সেল চাই, টেক্সট হাইপেন, তখন আমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করে এই ভ্যালুটা দিতে হবে, তাহলে ভেরিয়েবলের মতো কাজ করবে, তখন যে ভ্যালু দিব এটা সে তখন শো করবে। আর যদি এটা নিয়ে না ইউজ করে ওদেরটা ইউজ করছে, সেক্ষেত্রে ওদের যে নাম্বার গুলো দেওয়া আছে সেগুলো ইউজ করবো। তাহলে কনসেপ্ট কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। স্যার একটা বিষয় জানার ছিল, উপরে আমরা জি। টেক্স রেট 400 লিখছি, এইখানে যদি একটু স্পেস দিয়ে শুধু আপনার এই যে 100px লিখে দিতাম, তাহলে কি আমার এটা কাজ করতো? না, এই এই চারশো বলতে বোঝাচ্ছে যে কালারের থিকনেস। আমরা যদি কালারটা দেখি তাহলে আমাদের ডকুমেন্টেশনটা একটু দেখি তাহলে বুঝবেন। তাহলে আমি যদি এখানে যাই, যে লিখলাম কি যে আমি কালার নিয়ে কথা বলতে চাই, কালার কথাটা লিখলাম কালার। তাহলে এই কালার লিখলে দেখেন কালারের যে কনসেপ্ট সেটা চলে আসছে, যে কালার। তাহলে কালারে ঢোকেন, কি বলছে কালার নিয়ে এসে, তাহলে একটু পড়তে হবে আমাদের কালার। এই যে এখন রেড, এখন রেডের ক্ষেত্রে এই যে 50, এই 50 মানে হচ্ছে এই রেডটা আসলে কি রকম দেখাবে, একটু হালকা করে রেড দেখা যাচ্ছে কি, জি অপাসিটি দেওয়া, মানে রেটটা জি এরকম দেখাবে। 50 মানে হচ্ছে এটা দেখাবে, 100 বললে রেটটা এরকম দেখাবে, 200 এইটা, এটা মানে কিন্তু পিক্সেল না, এই ব্যাপারটা হচ্ছে রেটটা কতটুকু গাঢ় বা হালকা দেখাবে। মানে একটা লাল কালার, আপনি কি যখন ছবি আঁকেন অনেক সময় কি আমরা হালকা কালারে আঁকি না, লাল কালার দিয়ে আঁকতেছি বাট হালকা,
আরেকটু কি ডিপ লাল, আরো ডিপ লাল, এরকম হয়তো হতে পারে না? ব্যাপারটা চিন্তা করেন তো। ওরাও কি করছে, কালারটাকে বুঝছেন? সে এইভাবে ডিফাইন করছে যে একটা কালার রেড হতে পারে, অরেঞ্জ হতে পারে, ব্লু হতে পারে, যত কালারই দেখেন অনেক কালারের কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া আছে, কালার অভাব নাই, অনেক কালার দেওয়া আছে। তাহলে আপনাকে এক একটা কালারের রেসপেক্টে সে কি করছে, অনেকগুলো শেড বানাইছে, শেড। আমরা যখন এই যে বার্জারের দেখি না, অনেক শেডের কালার পাওয়া যায়। তাহলে এই যে 50 বললে এই কালারটা সে মিন করছে, গ্রিন 50 মানে এটা, গ্রিন 100 মানে এটা, গ্রিন 200 মানে এটা, এরকম যখন 900 বলবো তখন 950 পর্যন্ত সর্বোচ্চ বলা আছে যে 950, তার মানে মিনিমাম 50 থেকে শুরু হবে আর সর্বোচ্চ সাইজ 950। তার মানে এই যে 50, 100, 200, 300 এগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট, মানে আপনি 100 বললে এটা আসবে, 200 বললে এটা আসবে, 300 বললে এটা আসবে। তাহলে এইগুলো সে দেওয়া আছে, তার মানে আমরা এই নাম্বার গুলো ইউজ করে এই পার্টিকুলার কালারটাকে পাইতে পারি। আর যদি আমি এরকম কালার না চাই যে আমি নিজে থেকে একটা কালার বলে দিব, তখন তো RGB ভ্যালু দিয়েও বলা যায়, আমরা বলছিলাম RGB, রেড গ্রিন ব্লু, কতটুকু রেড চাই, কতটুকু গ্রিন চাই, ওভাবে বলতে পারি। অথবা আমাদের হ্যাশ দিয়ে আমাদের কি করতে পারি, হেক্সা ভ্যালু বলতে পারি, মনে আছে কি? এর মনে সিএসসি আছে। না? তাহলে হেক্সা ভ্যালু আমরা বলতে পারি, ওগুলাও কিন্তু করা যেতে পারে, ওগুলাও হতে পারে। আর যদি এভাবে চাই তাহলে এভাবে বলতে হবে যে বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার কি চাই, স্কাই কালারের। 50 মানে হালকা চাই, 100, 200, 300 বললে এক একটার জন্য এক এক রকম কালার সে শো করবে। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তার মানে কালারের ক্ষেত্রে ওদের যেই ডকুমেন্টেশন বলা আছে সেখানে বলা আছে যে আমরা প্রথমে বলবো হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, দেন আমাদের কালারের নামটা বলতে হবে, দেন হাইপেন দিয়ে বলতে হবে যে কালারের থিকনেসটা কতটুকু, মানে কতটুকু ডিপ চাই কালারটা, সেই নাম্বারটা বলতে হবে। তাহলে একইভাবে আমাদের, তার মানে মেইন কথা হচ্ছে আমরা যখন কোন একটা প্রজেক্টে এই টেলউইন সিএসএস ইউজ করব, আমাদের কাজ হবে প্রথম দুই একটা প্রজেক্টের জন্য আমাকে ডকুমেন্টেশনটাকে ফলো করা। কারণ ডকুমেন্টেশনে আমাদের কিন্তু বলা আছে যে ও কিভাবে আসলে এই কোডগুলা লিখছে, আমরা তো জানি না যে আসলে W4 বলতে ও কি বোঝাচ্ছে। তাহলে ওই জিনিসটা আমরা জানবো কোথা থেকে, ডকুমেন্টেশন থেকে যাবে যে W4 বলা মানে সে কতটুকু দিতে যাচ্ছে। আমরা যে কালার বললাম 400, 400 মানে কোন কালারটা, তাহলে আমরা কিন্তু ডকুমেন্টেশনে দেখলে বুঝলাম যে 400 মানে হচ্ছে এরকম ডিপ আসবে, 600 মানে এরকম ডিপ আসবে। তার মানে আমাদের ডকুমেন্টেশন দেখে দেখে যখন আমরা দুই একটা প্রজেক্ট কমপ্লিট করব, তখন কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে 400 বলা মানে হচ্ছে এইরকম টাইপের কালার আসে, 950 মানে মানে সর্বোচ্চ ডিপ কালার আসে, 50 বলা মানে সর্বোচ্চ হালকা কালারটা আসে। তার মানে হচ্ছে যখন আমরা ওদের ডকুমেন্টেশন ফলো করে কাজ করব, তখন দেখবেন যে ব্যাপারটা আসলে আমাদের ক্ষেত্রে অতটা ডিফিকাল্ট মনে হবে না। যেহেতু আমরা প্রথম করতেছি একটু তো ডিফারেন্ট মনে হতেই পারে, বাট টেলুইন সিএসএস এ নর্মাল সিএসএস এর থেকে কিন্তু আসলে অনেক ক্লিন। ব্যাপারটা এরকম মনে হচ্ছে না আপনার কাছে যে কোডটা অনেক ছোট হয়ে যাচ্ছে না? স্যার নর্মাল কোডটা ছোট, সিএসএস, হ্যাঁ মানে হ্যাঁ কোডটা ছোট হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি আহ, একটা বিষয়ে কনফিউজ যে এটা যদি আপনার এক্সটার্নাল সিএসএস যেরকম আর একটা শীটে করতে পারতাম, এইরকম যদি একটা অপশন থাকতো তাহলে আর একটু হয়তো ভালো না, লাগতো। এক্সটার্নাল সিএসএস বলতে কি, আমরা তো আসলে এই যখন মানে টেলউইন ইউজ করবো তখন এই ফরম্যাটেই করতে হবে। বাট একটা শীট আমরা যখন ইনস্টল করে করবো টেলউইনটাকে আমাদের লোকাল কম্পিউটারে, তখন কি হবে, একটা স্টাইল শিট ক্রিয়েট হবে, বাট ওই স্টাইল শিটটা নিজে নিজেই অটোমেটিক ভাবে কোডগুলো চলে আসবে, এটাকে আপনাকে লিখতে হবে না। বাট আপনি যদি কিছু মডিফাই করতে চান, যে আপনি হয়তো একটা ও যেমন বলা আছে 200-তে, যেমন রেডের 200-তে বলা আছে এই কালারটা, বাট আপনি যদি বলেন যে না 200-তে আমি এই কালার দিব না, 200-তে আমি আর একটু ডিপ কালার দিব, সেটা কিন্তু আমরা মডিফাই করতে পারবো চাইলে। এই যে এখানে দেখেন কালারের কোড আছে, যে এটা মানে কি, যে কতটুকু আর এর ভ্যালু, কতটুকু জিবি, সব ভ্যালু কিন্তু বলা আছে, আমরা কিন্তু চাইলে এগুলো মডিফাই করে দিতে পারবো। বাট মানে বাই ডিফল্ট ওদের যে স্ট্যান্ডার্ড দেওয়া সেটা ফলো করাই বেটার, যেহেতু ওরা প্রফেশনালি যারা করছে তারা তো চিন্তা ভাবনা করেই করছে যে কোনটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হয়। বাট আমরা চাইলে এই কালার গুলো কিন্তু আমরা মডিফাই করতে পারবো, যে 300 বললে এই কালারটা আসবে না, এর থেকে আরো ডিপ আসবে, বা এর থেকে আরো লাইট আসবে, সেটাও করা যাবে। বাট টেলউইনের ব্যাপারটাই হচ্ছে আমাকে কোন রকম সিএসএস লিখতে হবে না। মানে যদি আমি নর্মাল ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে অটোমেটিক কোডগুলো ব্যাকএন্ডে জেনারেট হবে। তাহলে আপনাকে আলাদাভাবে স্টাইল শিট তৈরি করার তো কোনো মানে এখানে মানে সুযোগ নাই, কেন ওই যে কোডটা মানে স্টাইল শিটটা যেটা হবে সেটা অটোমেটিক নিজে থেকে তৈরি হবে। আর যদি আপনি চান যে ম্যানুয়াল কিছু কোড এটার ভিতরে অ্যাড করতে, সেক্ষেত্রে আপনি আলাদা একটা স্টাইল শিটও ইউজ করতে পারেন। মানে আমরা একটা প্রজেক্টে কিন্তু মাল্টিপল স্টাইল শিট ইউজ করতে পারি। একটা হতে পারে আমার নিজস্ব স্টাইল শিট, একটা হতে পারে ওদের মানে ফ্রেমওয়ার্কের স্টাইল শিট হতে পারে। তাহলে আমি যদি চাই যে ওদের স্টাইলটা নিব, সাথে সাথে আমি কিছু কিছু জিনিস নিজের মতো করে চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমরা নিজের একটা স্টাইল শিট ইউজ করবো সাথে সাথে। ওটা ইউজ করে আমরা যেই যে প্রপার্টি গুলোকে চেঞ্জ করতে চাই, ওটার জন্য আগের মতোই সিএসএস লিখবো। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে, যে আমি আগের মতো সিএসএস লিখেও কিছু কাজ করব, আর ওদের থেকেও কিছু জিনিস নিব, তাহলে ওদের কোডটাও কাজ করবে, আমার সাথে সাথে আমারটাও কাজ করবে। তাহলে এই এক ক্ষেত্রে আমি
একটি প্রজেক্টেই দুটোই করা যাবে এরকম? দুইটা কাজ করা যাবে। তাহলে মানে একই এলিমেন্টের জন্য দুইটা না, তাহলে আপনাকে তো ধরেন আপনি চান যে আমি যদি যে এরকম চিন্তা করি, ধরেন আমি এটা দেখাই আপনাকে তাহলে ব্যাপারটা সুবিধা হয় বলতে। ধরেন এইখানে আমরা কি করলাম, এখানে তো আমরা ক্লাস ইউজ করতেছি তাই না, এই যে এই ক্লাসগুলো ইউজ করতেছি। তাহলে এই ক্লাসগুলো ইউজ করে আমরা কিন্তু এটা প্রপার্টি দিচ্ছি। এখন আমি যদি এখানে কি করতাম, এখানে যদি আমরা ইনলাইনে লিখি, আমরা ইন্টারনালে লিখি, এখানে স্টাইল নিয়ে একটা ট্যাগ লিখলাম স্টাইল, যেটা আমরা আগে করছিলাম। আমরা চাইলে আলাদা ফাইলেও করতে পারি, আলাদা ফাইলে করতে চাইলে সেক্ষেত্রে কি করবেন, আমরা নতুন একটা ফাইল নেই, আলাদাই করে দেখাই। ধরেন আমি এখানে গেলাম, আমাদের ক্লাস 9 এর এই ফোল্ডারের ভিতরে নিউ একটা ফাইল নিলাম, নাম দিলাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। তাহলে স্টাইল ডট সিএসএস ফাইলটাকে আমরা এখানে নিলাম। এখন ইন্ডেক্সের সাথে এটাকে লিঙ্ক করতে হবে যেভাবে ছিল আমাদের আগে। তাহলে লিঙ্ক করার জন্য এখন দেখেন স্ক্রিপ্টের এটা কিন্তু আসতেছে আমাদের ফ্রেমওয়ার্ক থেকে, টেলউইন সিএসএস এর। এর নিচে লিখবো আমাদেরটা। কেন নিচে লিখবো, যে ওর যে স্টাইলটা আসবে ওই স্টাইলটা যদি আমরা মডিফাই করতে চাই তাহলে আমাদের নিচেরটা মানে যত নিচে থাকবে তত বেশি প্রেফারেন্স পাবে, মানে যত কাছাকাছি থাকবে তত বেশি প্রেফারেন্স। মানে বলে না যে স্টে কানেক্টেড, মানে এই এই আমি যদি আমারটা উপরে লিখি আর ওরটা নিচে লিখি তার মানে কি হবে, আমি যা করব ওরটা দিয়ে সেটা কি ওভাররেড হয়ে যাবে। ভেরিয়েবলের কথা মনে আছে প্রোগ্রামিং এ? স্যার ধরেন আমি একটা ভ্যালু নিলাম, এক্স এর ভ্যালু নিলাম 10, 10 নেওয়ার পরে পরে যে কোডের ভিতরে নিচে আবার 2 লাইন পরে লিখলাম যে এক্স এর ভ্যালু 50, তাহলে কোনটা পাবে? 10 পাবে আগে। না, প্রথমবার 10 দিছিলাম, 10 দেওয়ার পরে আবার কিছু লাইন পরে এসে বললাম এক্স এর ভ্যালু 50, এখন কি ভ্যালু 50 হয়ে গেছে না এটা? হ্যাঁ, তারপর 50 নিচেরটা হয়ে কাজ গেছে। করবে, মানে জি স্যার, নিচেরটা কোডের ভিতরে কি হবে, উপর থেকে যখন এক্সিকিউট করে করে নিচে আসবে তাহলে অটোমেটিক নিচের ভ্যালুটা পেয়ে যাবে সে। তার মানে আমরা এখানে কি করব, আমাদেরটা নিচে রাখবো। তাহলে আমাদের নিচে রাখার জন্য আমি এখানে কি করলাম, লিঙ্ক ট্যাগ ইউজ করতে আমরা জানি। লিঙ্ক ট্যাগ ইউজ করে আমরা বলে দিলাম যে আমাদের ফাইলের নাম হচ্ছে কি স্টাইল ডট সিএসএস। তাহলে আমি এখানে যদি বলে দেই যে ডট স্ল্যাশ, এর মানে হচ্ছে আমাদের প্যারেন্ট ফোল্ডারের ভিতরেই আছে এবং কি নামে আছে, স্টাইল ডট সিএসএস এই নামে একটা ফাইল আমাদের আছে। ওকে, এখন স্টাইল ডট সিএসএস এও আমরা কিন্তু কিছু প্রপার্টি বলতে পারি। ধরেন আমি আমার একটা প্যারাগ্রাফ নিলাম এখানে, এই যে হেডিংটা তো আছে আমাদের এখানে, হেডিং এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ একটা ট্যাগ নিলাম প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের ভিতরে লিখলাম দিস ইজ আ প্যারা। আমি চাই এটাকে আমি স্টাইল করব, বাট কিভাবে করব, আমাদের যেই স্টাইল শিট দিয়ে করব, নিজস্ব স্টাইল শিট দিয়ে, ওদেরটা ইউজ করব না। ওদেরটা দিয়ে আমরা এইচ1টাকে করছি ধরেন আমরা, বাট আমাদের এইটাকে করবো আমাদের নিজস্ব স্টাইল শিট দিয়ে। তাহলে নিজের স্টাইল শিট ঢুকলাম, প্যারাগ্রাফটাকে সিলেক্ট করার জন্য আমরা তো চাই একটা ক্লাস দিয়েও করতে পারি, চাইলে সরাসরি পি ধরেও করতে পারি, তাই না? তাই কিনা বলেন তো? আমি চাইলে কিন্তু এই প্যারাগ্রাফটা একটা ক্লাস দিয়ে এসে দেন ওই ক্লাসটাকে ধরে স্টাইল করতে পারি। অথবা যদি আমরা একটা সরাসরি প্যারাগ্রাফটাকে ধরতে চাই সেটাও করা যাবে না এখানে? হ্যাঁ স্যার, পি পিডিএফ করা লিখলাম, যাবে। পি লিখে বললাম যে পি এর জন্য কি কি চাই। এখন যদি পি এর জন্য বললাম, পি এর জন্য চাই হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, যেটা নর্মাল সিএসএস বলতেছে যেটা সেটা, যে ব্যাকগ্রাউন্ড কালার চাই আমি হচ্ছে ব্লু, দিয়ে দেখি কি হয়। আর বললাম কালার, কালার মানে হচ্ছে টেক্সট কালার, তাহলে এই কালার বললাম হচ্ছে ধরেন আমরা হোয়াইট, দেখি সেভ করে। তাহলে দেখেন এইখানে আমাদের কি হয়েছে, এই যে নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এই যে ব্লু হয়েছে। কালারটা কেন কাজ করতেছে না, কালারটা তো কাজ করার কথা। এই যে কালার কাজ করছে, স্পেস বেশি পড়ে গেছিল। এখন দেখেন এই যে নিচে আমাদের এই যে স্টাইলটা দেখা যাচ্ছে কি, দিস ইজ এ প্যারা, এই কথাটা দেখা যাচ্ছে। এটা কিন্তু দেখেন আমাদের এই প্যারাগ্রাফটাকে আমরা ধরছি, এই ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু, এই যে এখান থেকে আসছে, আর কালারটা আসছে হোয়াইট। তাহলে দেখেন একই প্রজেক্টে আমরা কিন্তু আমাদের স্টাইল শিটটাও ইউজ করলাম, ওদেরটাও ইউজ করলাম। তাহলে যেখানে আমাদেরটা আমরা ইউজ করছি ম্যানুয়ালি, সেক্ষেত্রে আমাদের মতো করে আমরা কোড লিখবো, আর যখন ওদেরটা ইউজ করতেছে তখন ওটা ইউজ করবো। ব্যাপারটা কি বোঝা গেছে? নেসেসারি না যে শুধু ওদেরটা ইউজ করতে হবে। আপনি যেগুলো নিজের মতো করে করছেন সেগুলো নিচে সিএসএস দিয়ে করবেন, আর যেগুলো ওদের কাছ থেকে হেল্প নিতে চান সেগুলো ওদের কাছ থেকে নিলেন, তাই না?
জি স্যার। যেই খাবারটা আপনি নিজেই রান্না করতে পারেন সেটা তো নিজেই রান্না করলেন, সেক্ষেত্রে তো আর মানে আপনার হোটেল থেকে অর্ডার করা দরকার নাই, অথবা আবার হয়তো মশলা দিয়ে আপনি নিজেই বানাইতে পারেন, নিজেই বানাই ফেলেন। আর যেটা আপনি নিজে পারেন না, ধরেন আমি একটা বানাইতে চাই যেটা যেটা হয়তো আমি সচরাচর বানাই না, সেই ক্ষেত্রে আমি ওদের কাছে হেল্প নিলাম, ওদের কোড থেকে হেল্প নিয়ে করলাম। তো সেক্ষেত্রে এভাবে করে কিন্তু আমরা করতে পারি প্রজেক্ট। তাহলে মাল্টিপল সিএসএস ফাইল আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে মানে মেইন কনসেপ্ট হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে জানতে হবে টেইলউইন সিএসএস ইউজ করার জন্য যে ওরা আসলে কি কি ক্লাস ইউজ করছে। তাহলে ক্লাস বোঝার সবচেয়ে আপনার বেটার নিয়ম হচ্ছে ওদের ডকুমেন্টেশনটা ফলো করা। তাহলে আমরা যারা আজকে ক্লাসে প্রেজেন্ট ছিলাম, আমাদের কাজ হবে যে টেইলউইন সিএসএস ইউজ করে আমরা আমাদের সিম্পল একটা ওয়েব পেজ ডিজাইন করার চেষ্টা করব, যেটা আমরা গত ক্লাসে করছিলাম। আমাদের যেই HTML CSS দিয়ে যে প্রজেক্টটা করছি ওটাই আমরা টেইলউইন দিয়ে মানে চেষ্টা করবো যেটা করা যায় কিনা, ওই সেম জিনিসটাই আমরা টেইলউইন দিয়ে করতে পারি কিনা। তো ওইখানে আমরা কিন্তু র সিএসএস লিখবো না, বাট টেইলউইনের ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস গুলো ইউজ করে আমরা ওই সেম ডিজাইনটা করতে পারি কিনা। উপরে একটা আগের মতোই একটা হেডার ইউজ করব, এরপর একটা হিরো সেকশন ইউজ করব, এই জিনিসটাকে আমরা করতে পারি কিনা টেইলউইনের ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস ইউজ করে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে সার্চ অপশন ইউজ করে করে যেটা যেটা চাই খুঁজবো। ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডের ছবি দিছিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডের ছবি কিভাবে দেয় সেটা যদি এখানে খুঁজি, তাহলে এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড। তাহলে ব্যাকগ্রাউন্ড লিখে যখন আমরা এই যে সার্চ করবো, দেখেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা অপশন আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দেওয়া যায়, এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজের অনেকগুলো অপশন বলা আছে। এখন আমরা যদি নিজস্ব একটা ইমেজ দিতে চাই সেক্ষেত্রে কি নিয়ম আছে, এই যে দেখেন একদম নিচে আছে অপশন, এই যে এখানে কি আছে ব্যাকগ্রাউন্ড এক্সাম্পল গুলো দেখেন। তাহলে এই যে এক্সাম্পল গুলো দেখে, তাহলে এই যে এখানে দেখেন, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য ক্লাস ইউজ করতে হয় প্রথমে বিজি, মানে বিজি মানে তো ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা বলতাম কালার, বাট আমরা তখন কালার দিব না, দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে এই যে একটা হাইপেন দিয়ে আমরা বলছিলাম যে থার্ড ব্র্যাকেট দিয়ে কি করা যায়, এটা ভেরিয়েবলের মতো করে আমরা একটা ভ্যালু বলে দিতে পারি। যে ইউআরএল নামে একটা অপশন আছে, ইউআরএল মানে হচ্ছে আমি একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাই, তাহলে বিজি হাইপেনের ভিতরে আমরা এই যে এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে বললাম ইউআরএল, দেন ইমেজের ইউআরএলটা বলে দিলাম। তাহলে এটা বললে কি হবে, ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যে প্রপার্টিটা ইউজ করছিলাম আমরা, ওই প্রপার্টি কিন্তু আমরা এখানে তখন পেয়ে যাবো। তাহলে এরকম ছবি আমরা দিতে পারবো, এই যে ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে পারবো এটা ইউজ করে। তাহলে আপনাকে কি করতে হবে, জাস্ট খুঁজে 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 কোন ক্লাসের জন্য কি হবে ওইভাবে একটু প্র্যাকটিস করে আপনি জাস্ট একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করবেন। যারা আছেন তাদের যদি এটা চেষ্টা করতে পারেন, মানে এটা যদি করতে পারেন সময় দিয়ে, তাহলে দেখবেন অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, যে কিভাবে একটা হেডিং আমরা বানাইতে পারি, কিভাবে আমরা মানে আমরা ফ্লেক্স নামে একটা প্রপার্টি ইউজ করছিলাম। ফ্লেক্স ফ্লেক্স মানে কি ছিল, যে অনেকগুলো এলিমেন্ট লেখার পরে যে পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা ফ্লেক্স এর কথা বলছিলাম। তাহলে এখানেও কিন্তু সেই ফ্লেক্স প্রপার্টি আছে। মনে করবেন যে এখানে নাই এরকম না, এখানে আপনি ফ্লেক্স লিখে দেখেন ফ্লেক্স, ফ্লেক্স লিখলে কি হচ্ছে, এই যে ফ্লেক্স অপশন কিন্তু আমরা চলে পাইছি। ফ্লেক্স এই বলা আছে, যদি আমরা বলে দিই যে ফ্লেক্স, এই যে আমরা এখন যদি দেখি এক্সাম্পল গুলো, যে শুধু তখন ফ্লেক্স বলবো, ফ্লেক্স বললে কি হবে, সেগুলো এই পাশাপাশি চলে আসবে। এরপরে ফ্লেক্স এর ক্ষেত্রে আমরা আবার উইথ বলতে পারি, যে কোনটার উইথ কতটুকু। ধরুন লোগোর জন্য যদি আমরা জায়গা কম লাগে, তাহলে আমরা বলতে পারি যে লোগোর জন্য আমার উইথ লাগবে এতটুকু, মাঝখানের জন্য জায়গা বেশি লাগে তাহলে কতটুকু দিব আমরা, এই পাশের জন্য কতটুকু দিব। তাহলে এরকম করে কিন্তু ইন্ডিভিজুয়ালি জিনিসগুলোকে আমরা আলাদা 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 উইথ দিয়ে দেখাতে পারি। তাহলে ফ্লেক্স বললাম মানে তিনটা ভাগ হইলো, কোন পার্টে কতটুকু চাই, আমরা লোগোর জন্য একটু জায়গা কম চাই, মাঝখানে একটু বেশি চাই, এই পাশে তারা একটু কম চাই। তাহলে এভাবে করে করে কিন্তু আমি এগুলাকে কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে আমাদের কাজ থাকবে যে আমরা ম্যানুয়ালি যে কাজটা সিএসএস দিয়ে করছিলাম ওটাকে আমরা এই টেইলউইনের প্রপার্টি দিয়ে মানে করার চেষ্টা করবো যতটুকু পারা যায়। ঠিক আছে, ওকে স্যার, চেষ্টা করব। যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব, চেষ্টা করলেই আমরা পারবো ইনশাল্লাহ।